সবাইকে গল্পকথা বাই মিকিতে স্বাগত। আজ সপ্তদশ পর্ব। তোমার সাথে যেটি করলে তুমি কষ্ট পাও সেটি কোনোদিন অন্য সাথে করো না। সক্রেটিস। সাগর তীরে বসে ইউরিপিডিস কষ্ট উদযাপন করছেন। তার কষ্ট উদযাপনের তারিকা আলাদা। কষ্ট পেলে তিনি সাগরের কাছে আসেন, চোখ বুজে সাগর দেখেন, নীল সাগরের নীল জলে কষ্ট ভিজিয়ে কিছুক্ষণ বসে থাকেন। তিনি লেখক। লেখকদের সমস্যা হলো কষ্ট পেলে সেটি কলমে আনতে চায়। কলমে আনতে হলে কষ্টটা একেবারে নিজের করে অনুভব করতে হয়, অন্যের কষ্টে নিজেকে বসিয়ে নীরবে কাঁদতে হয়। ইউরিপিডিস সেটি করেন সাগরের কাছে এসে, চোখ বন্ধ করে সাগরের কান্নার সাথে নিজে কাঁদেন। তার আজকের কষ্ট ব্যক্তিগত নয়, অ্যাথেন্সের নির্মমতায় তিনি কষ্ট পেয়েছেন। আলোর নগরী অ্যাথেন্স এমন মায়াহীন হতে পারলো, এমন কষ্ট কাজ করতে পারলো। 15 বছর ধরে অ্যাথেন্স আর স্পার্টার মধ্যে যুদ্ধ চলছে। অ্যাথেন্সের পক্ষের দ্বীপগুলোকে আক্রমণ করে স্পার্টা, আবার স্পার্টার মিত্র দ্বীপকে দখল করে অ্যাথেন্স। এভাবেই চলছে। যুদ্ধ সবসময়ই ভয়ঙ্কর, তবে মাঝে মাঝে তা হয়ে ওঠে একেবারেই অমানবিক। কয়েকদিন আগে অ্যাথেন্সের নৌবাহিনী স্পার্টার মিত্র দ্বীপ মিলোস দখল করেছে, কিন্তু মিলোস দ্বীপের নেতারা ভীষণ তেড়া, তারা আত্মসমর্পণ করবে না। তখন অ্যাথেন্স দ্বীপটির সব পুরুষকে হত্যা করলো, নারী ও শিশুদের বিক্রি করে দিল দাস বাজারে। এই ভয়াবহ ঘটনা মানবতাবাদী নাট্যকার ইউরিপিডিসকে খুব কষ্ট দিচ্ছে। তিনি মর্মহতা হলেন, কিছুতেই মানতে পারছেন না। কিন্তু কি করবেন তিনি? তিনি নেতা নন, তার অস্ত্র নেই, তিনি লেখক মাত্র। তার দৌড় কলম পর্যন্ত, লেখা ছাড়া কিছুই করার ক্ষমতা নেই। তিনি ঠিক করলেন তিনি লিখবেন, যুদ্ধবিরোধী নাটক লিখবেন। তিনি গত বছরই একটি নাটক শুরু করেছেন। নাটকটির প্লট ট্রয়ের যুদ্ধ। গ্রিকরা ট্রয়কে হারানোর পর সেখানে হতভাগ্য মেয়েদের ভয়াবহ পরিণতি নিয়ে একটি যুদ্ধবিরোধী নাটক লেখার ইচ্ছা তার অনেক দিনের। এখন সঠিক সময়। এখন সবাই মিলোস দ্বীপের ঘটনায় মর্মাহত। এখন নাটকটি শেষ করবেন। এই নাটকে তিনি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবেন যুদ্ধ কত জঘন্য বিষয়। তিনি নাটকের নাম দিলেন ট্রয়ের নারীরা। সালামিনা দ্বীপে গুহায় বসে তিনি কাহিনী বানাচ্ছেন। জেতার পরে গ্রিকরা ট্রয় পুড়িয়ে দিয়েছে, সকল মানুষকে, পুরুষ মানুষকে মেরে ফেলেছে। এখন নারীদের ভাগ করে দেওয়া হচ্ছে গ্রিসের যোদ্ধাদের মাঝে। এক একজন গ্রিক পুরুষ বেছে নিচ্ছে ট্রয়ের নারীদের। সেই করুণ হতভাগ্য নারীদের নিয়ে প্লট সাজালেন। নাটকের চরিত্র হেলেন, ট্রয়ের রানী হেকুবা, রাজকন্যা কাসান্দ্রা, হেক্টরের স্ত্রী। যুদ্ধবিরোধী এমন কাজ গ্রিসে আগে কেউ করেনি। ইউরিপিডিস সব সময় নতুন নতুন বিষয় নিয়ে লেখেন। প্রতিবার লেখার পর লাফ দিয়ে ওঠেন, মনে হয় এমন চমৎকার জিনিস আগে কেউ করেনি। এবারও তিনি ভীষণ খুশি, চমৎকার হয়েছে। এবছর তিনি অবশ্যই প্রথম হবেন, কারণ এবার সফোক্লিস কোনো নাটক লেখেনি। সফোক্লিস থাকলে বিচারকরা ইউরিপিডিসকে হিসাবেই ধরেন না, তাই সফোক্লিস না থাকায় এবার তার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু ইউরিপিডিস জানেন না যে তিনি যে কাহিনী নিয়েছেন সেটি মানবতার বিবেচনায় মর্মস্পর্শী, কিন্তু গ্রিকরা কি সেই বেদনার সাড়া দেবে? পরাজিত নগর ট্রয়ের নারীদের গ্রিকরা ভাগ করে নিচ্ছে লুটের মাল হিসাবে। সেই নারীদের বেদনাকে গ্রিকদের ছুতে পারবে? এতটা উন্নত মনের কি এখনো হতে পেরেছে মানুষ? তারা কি সক্রেটিসের মতো বলতে পারবে খারাপ সবার জন্যই খারাপ, অন্যায় গ্রিকরা করলেও সেটি অন্যায়? সালামিনা দ্বীপের গুহায় নাটকটি লেখা শেষ করে অ্যাথেন্সে ফিরলেন ইউরিপিডিস। বসন্ত উৎসবে মঞ্চস্থ হবে। থিয়েটারে নাটক চলছে। ট্রয় নগর পুড়িয়ে দিয়েছে গ্রিকরা। ট্রয়ের সব সমাধি, সব মন্দির পুড়িয়ে দিয়েছে। গ্রিকদের উপর ভীষণ ক্ষিপ্ত সাগরের দেবতা পোসাইডন। প্রথমেই পোসাইডন মঞ্চে এসে বলছেন যে মানুষ নগর পোড়ায়, মন্দির আর সমাধি ধ্বংস করে। তার মতো হঠকারী আর কেউ নেই। সে নিজের ধ্বংস ডেকে আনছে। আমি শাস্তি দেব, কঠিন শাস্তি। ট্রয়ের রানী হেকুবা বিলাপ করছে। সে ছিল রানী, হয়ে যাচ্ছে দাসী। তাকে নিচ্ছে গ্রিক বীর ওডিসিয়াস। তার মেয়ে ট্রয়ের রাজকন্যা কাসান্দ্রা যাবে রাজা আগামেমনের ঘরে। মা মেয়ে কাঁদছে, কেঁদে কেঁদে মা বলছে অতি পরিচিত সংলাপ, একজন মানুষ যতই ধনী হোক না কেন, মৃত্যুর আগে তাকে সুখী বলা যাবে না। সংলাপটি আইন প্রণেতা সোলনের। প্রায় 100 বছর আগে সোলন এটি বলেছিলেন। এই সংলাপ অ্যাথেন্সের সবাই জানে। হেরোডোটাস তার বক্তৃতাও এটি বলেছিলেন। এটি গ্রিক ট্র্যাজেডির একটি বৈশিষ্ট্যবাহী সংলাপ। এবার মঞ্চে এলো সলোনাময়ী সুন্দরী হেলেন, যার জন্য ট্রয়ের যুদ্ধ হয়েছে। হেলেনও কাঁদছে, কিন্তু তার কান্নায় কেউ কষ্ট পাচ্ছে না। ট্রয়ের রানী হেলেনের স্বামীকে বলছে, হত্যা করো, হেলেনকে হত্যা করো। আর সব নারীর জন্য এই নিয়ম লিখে দাও যে নারী তার স্বামীর সাথে প্রতারণা করবে, তার শাস্তি মৃত্যুদণ্ড। আর যদি হত্যা না করো, যদি তুমি হেলেনকে গ্রিসে নিয়ে যাও, তবে তার সাথে এক জাহাজে যেও না।
ও ছলনাময়ী। ও একবার ধরলে আর ছুটতে পারবে না। ইউরিপিডিসের নাটক মানেই থিয়েটারে সক্রেটিস আছেন। তিনি ভাবছেন ট্র্যাজেডিতে মৃত্যু দরকার, চরম অধপতন দরকার। এই নাটকে সেটি কোথায়? সারা ট্রয়ের ট্র্যাজেডি নিয়েই তো নাটক। তাহলে নতুন করে আর মৃত্যু বা চরম পরিণতির কি দরকার? ট্রয়ের মেয়েরা কাঁদছে, তাদের সাথে দর্শকরা কাঁদছে, নাটক জুড়ে শুধু কান্না। এটি ভালো। মানুষ থিয়েটারে বসে কাঁদলেই নাটক সার্থক হয়। আজ সক্রেটিস জেন্থিপিকে নিয়ে এসেছেন। জেন্থিপি নাটক দেখছেন আর কাঁদছেন। ট্রয়ের রানী হেকুবা দুঃখে তার গাল ভেসে যাচ্ছে। এরপর যখন হেক্টরের স্ত্রীর কাছ থেকে তার কোলের ছেলেকে কেড়ে নিচ্ছে গ্রিসের সেনারা, সেই দৃশ্য দেখে জেন্থিপি চিৎকার করে কাঁদছেন। নাটকে হেক্টরের স্ত্রী তার শিশু পুত্রকে বলছে, আয়রে সোনা চাঁদের কণা, তোরে শেষ চুমু দেই, আঁচল টানিস না অসহায় মা, কিছুই করার নেই। ওরা তোকে নেবে কেড়ে জোর করে ওই হত্যা পুরীতে। আসবে না পিতা তোর বীর হেক্টর কবর হতে বর্ষা হাতে। হে গ্রিক বলো কে বানালো নিয়ম এমন বর্বর নিষ্ঠুর, জিতেছ তাই নিতে হবে প্রাণ নিষ্পাপ দুধের শিশুর। 5 দিন নাটক হওয়ার পর পুরস্কার ঘোষণা হলো। ইউরিপিডিস দ্বিতীয় হয়েছেন। প্রথম হয়েছেন জেনোক্লিস নামে নতুন এক নাট্যকার। ইউরিপিডিস স্তব্ধ হয়ে গেলেন। অ্যাথেন্সের বিচারকদের খুশি করতে আর কি দরকার সেটি তার জানা নেই। সকলেই অবাক, সবাই ধরে নিয়েছিল এবার ইউরিপিডিস নিঃসন্দেহে প্রথম হবে, কিন্তু হলো না। ইউরিপিডিসের কাঁধে হাত রেখে সক্রেটিস বললেন, ব্যাপার নয়। তোমার নাটক দেখে বিচারকরা কাঁদতে কাঁদতে নম্বর দিতে ভুলে গেছে, বাদ দাও। তুমি সুন্দর নাটক করেছো, সেটিই আসল কথা। পুরস্কার যারা দেয় তারা তোমার যোগ্যতা দিয়ে বিচার করে। চিরোফোন পাশে ছিলেন। তিনি বললেন, অ্যাথেন্সে নাটক হলে ইউরিপিডিসকে হারতে হবে, এটিই নিয়ম। বিচারকরা এই নিয়ম মানেন। কে প্রথম হলো সেটি কোনো ব্যাপার নয়। ইউরিপিডিস প্রথম হয়নি, সেটি নিশ্চিত করা হয়েছে। তারা কেউ জানেন না কেন ইউরিপিডিস প্রথম হতে পারেন না। যে কারণে মানুষ সক্রেটিসকে পছন্দ করে না, সেই একই কারণে ইউরিপিডিস কোনোদিন প্রথম হন না। তারা যুগের চেয়ে এগোনো মানুষ। তাদের চিন্তাকে ধারণ করার ক্ষমতা এখনও অ্যাথেন্সের মানুষের হয়নি। সক্রেটিস নতুন নতুন কথা বলেন, পুরনো মতবাদকে প্রশ্ন করতে বলে, তাই তার অনেক শত্রু। একইভাবে ইউরিপিডিসও মঞ্চে নতুন নতুন কথা বলেন। তার নাটকের কাহিনী গতানুগতিক নয়। তিনি নাটকে পুরনো ধারণা বাদ দিয়ে নতুন ধারণা জন্ম দেয়। সোক্লেসের মতো মানুষ যা পছন্দ করে শুধু সেই কাহিনী নিয়ে তিনি নাটক বানান না। তিনি বিপ্লবী। তিনি সমাজ বদলে নাটক লেখেন। গ্রিকরা খারাপ কিছু করলে তিনি নাটকে সেটিকে অন্যায় বলেই দেখান। মানুষের মন রাখা কথা তার নাটকে নেই। তার নাটকে গ্রহণ করার মন অ্যাথেন্সে মানুষের এখনো হয়নি। তাই তার অনেক শত্রু। এই শত্রুতা অনেক ক্ষমতাবান। এরাই নাটকের বিচারক। তাই তিনি কোনো দিন প্রথম হন না, হতেও পারবেনও না। আমার জীবনের জন্য আমি মা বাবার কাছে ঋণী, আর সুন্দর জীবনের জন্য ঋণী শিক্ষকের কাছে। আলেকজান্ডার দ্য গ্রেট। আজ প্লেটোর জীবনের বিশেষ দিন। তরুণ প্লেটো আজ সক্রেটিসের সাথে দেখা করতে যাচ্ছে। সেই ছোটবেলা থেকেই সক্রেটিসের নাম শুনেছে। সক্রেটিস ভীষণ জ্ঞানী, মানুষ হিসেবেও খুবই অসাধারণ। প্লেটোর মামা ক্রিটিয়াস উঠতে বসতে সক্রেটিসের নাম করে। তিনি নাকি জীবন বদলে দেন, এক নিমেষে চক্ষু খুলে দেন। মজায় মজায় এমন কথা বলেন যে মধুর মতো লাগে। সেই কথায় যুক্তি আর জ্ঞান একেবারে ঝরে ঝরে পড়ে। কিন্তু সক্রেটিসের ব্যাপারে প্লেটোর একটি খটকা আছে। সেটি হলো সক্রেটিস নাকি নাটক পছন্দ করেন না। তিনি শুধু ইউরিপিডিসের নাটক ছাড়া থিয়েটারে যান না। প্লেটো একজন লেখক, সে কবিতা নাটক লেখে। সক্রেটিস নাটক পছন্দ করেন না শুনে প্লেটোর খারাপ লাগে। শুধু এই কারণেই সে সক্রেটিসের সামনে যায়নি, শুধু দূর থেকে আগুরায় দেখেছে। মামা ক্রিটিয়াস প্লেটোকে সিমনের দোকানে নিয়ে যাচ্ছে। মামা বলেছে সক্রেটিস তার শিক্ষক হবেন, সেজন্য প্লেটোর ভয় ভয় লাগছে। অজানা একটি আশঙ্কায় তার গলা শুকিয়ে যাচ্ছে। তাকে দেখেই সক্রেটিস বললেন, এই ছেলের কপাল এত চওড়া কেন? এ তো মাথা দিয়েই জগৎ কিনে ফেলবে। প্লেটো চমকে উঠল। মনে হলো এমন মধুর স্বর সে জীবনে আর শোনেনি। অ্যাথেন্সে সবাই তার প্রশংসা করে, ভালো ভালো কথা শুনে সে অভ্যস্ত। কিন্তু সক্রেটিস ছোট্ট করে যা বলল তাতে সে যেন চাঙ্গা হয়ে উঠল। মনে হলো কোথা থেকে একটি শক্তি আসছে তার মধ্যে। তার ভয় কেটে গেল। সক্রেটিস অনেকের সাথে কথা বলে যাচ্ছেন। তার কাছে একদল মানুষ যায় আর একদল আসে। কথার বিষয় বদলে যাচ্ছে, কিন্তু সক্রেটিসের রসালো যুক্তি বদলাচ্ছেন না। তিনি প্রশ্ন করছেন আর অন্যরাও উত্তর করছে। একের পর এক প্রশ্ন চলছে। যে পারছে উত্তর দিচ্ছে। একসময় সবাই মেনে নিচ্ছে যে তারা সেটি বুঝতে চায়, সেটি বুঝতে পেরেছে। এটি তাহলে সেই সক্রেটিস মেথড।
প্রশ্ন করে করে কোনো জিনিসের একেবারে গভীরে চলে যাওয়া, সকলে সম্মিলিতভাবে নতুন কিছু বের করা। প্লেটো মুগ্ধ হয়ে শুনছে, ক্ষণে ক্ষণে টপিক বদলে যাচ্ছে। সক্রেটিস বলছেন, মানুষ শব্দটার মানে একজন মানুষ নয়, মানুষ মানে অনেক মানুষের একত্র শক্তি। একা একা জ্ঞানী হয়ে লাভ নেই, একা কোনোদিন সুন্দর জীবন পাওয়া যায় না। অনেকে একসাথে সুন্দর জীবন যাপন করলেই জীবন সুন্দর হবে। আর এই কারণেই আমি মানুষ খুঁজি। মানুষ না দেখলে আমি হাঁসফাঁস করি, শুধু মানুষের সঙ্গ পাওয়ার জন্য আমি পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত যেতে পারি। একেবারে নতুন কথা, কেমন অদ্ভুত, প্লেটোর কেমন যেন লাগছে। সে একজন মহাপৌরুয়া মানুষ, গ্রিক ভাষায় কিছু লেখা হয়েছে আর প্লেটো পড়েনি এমন কিছুই নেই, কিন্তু সক্রেটিস যা বলছে এমন কথা কোথাও লেখা নেই। প্লেটো অ্যাথেন্সের সব নেতার বক্তৃতা শুনেছে, কিন্তু কারো মুখে এমন কথা শুনেনি। কেমন মিষ্টি করে বলছেন, শুধু মানুষের সঙ্গ পাওয়ার জন্য আমি পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত যেতে পারি। সক্রেটিস বলে যাচ্ছেন, সুন্দর জীবনের জন্য সাধনা দরকার, চেষ্টা দরকার। জীবন এমনি এমনি সুন্দর হয় না। যত শুনছি তত অবাক হচ্ছে প্লেটো, আরও বেশি শুনতে ইচ্ছা করছে। প্লেটো তন্ময় হয়ে শুনছে। একটু পরে সেখানে এক ফেরিওয়ালা এলো। সক্রেটিস তার সাথে কথা বললেন। একটু আগে ছাত্রদের সাথে যেভাবে বলছিলেন, ফেরিওয়ালার সাথেও একইভাবে বলছেন, যেন ফেরিওয়ালাও তার বন্ধু। ফেরিওয়ালা তার কথায় অনেক খুশি। এরপরে সেখানে এলো এক দাস। সক্রেটিস দাসের সাথেও একই স্বরে কথা বললেন। দাস তার কথায় হাসতে হাসতে চলে গেল। তিনি ছাত্র, ব্যবসায়ী, নেতা, দাস সবার সাথে একইভাবে কথা বলছেন, কোনো পার্থক্য নেই। প্লেটো ভাবছে, এ কেমন মানুষ? তার কাছে উঁচু নিচু কোনো ভেদাভেদ নেই, ছোট বড় সবাই সমান। মুচি আর সেনাপতি দুজনের সাথে একইভাবে কথা বলেন, নারী পুরুষ কোনো ভেদাভেদ নেই। দাস আর মনিবকে একই রকম চোখে দেখেন। এরকম সাম্যবাদী মানুষ সে জীবনে দেখেনি। সে ভাবছে, সক্রেটিস যদি ভালো মানুষ হন তাহলে সাম্যবাদ ব্যাপারটিও ভালো, জীবনে সাম্যবাদের চর্চা করা ভালো। হঠাৎ সক্রেটিস বললেন, চল আমরা বের হই, সিমনকে একদিনে যতটুকু জানানো দরকার সেটি শেষ। বলেই তিনি হাঁটা শুরু করলেন। তার পিছে পিছে ছুটল ছাত্ররা। প্লেটো যোগ দিল সেই দলে। আগোরার রাস্তার পাশে তার ছাত্রদের নিয়ে বসে গেলেন। দর্শন আলাপ করছেন, কঠিন সব জ্ঞানের আলাপ হচ্ছে। হঠাৎ রাস্তায় হুশ করে বের হলো ঝাঁকানাকা সুন্দরী একটি মেয়ে। অ্যাথেন্সের রাস্তায় কোনো মেয়ে আসতে পারে না, মেয়েদের ঘরের বাইরে আসা নিষেধ। এই মেয়েটি নিষিদ্ধ পল্লীর, সেজন্য বাইরে আসতে পেরেছে। মেয়েটিকে দেখে সক্রেটিসের ছাত্ররা সবাই ঘাড় ঘুরিয়ে চোখ বাঁকিয়ে হাঁ করে রইল। একেবারে পড়ে না চোখের পলক অবস্থা। এই ছেলেরা সারা মাসে একটিও মেয়ে দেখতে পায় না। হঠাৎ অপ্সরা ধরনের কাউকে দেখে পলক ফেলতে পারছে না। ছেলেদের কাণ্ড দেখে মেয়েটি আহ্লাদে বাকবাকুম। মেয়েটি সক্রেটিসকে চেনে। সক্রেটিসকে ছোট্ট একটি পিন দিয়ে মেয়েটি বলল, দেখুন সক্রেটিস, আপনি তো বিরাট জ্ঞানী, কিন্তু আপনার চেয়ে আমার শক্তি অনেক বেশি। আমি চাইলেই এক্ষুনি আপনার সব ছাত্রকে আঙ্গুলের ইশারায় যেখানে খুশি নিয়ে যেতে পারি, কিন্তু আপনি চাইলেও আমার কোনো অনুরাগীকে নিয়ে আসতে পারবেন না। সক্রেটিস বললেন, কথা সত্য। এটির কারণ হচ্ছে তুমি ওদেরকে নিয়ে যাবে নিচের দিকে, আর আমি নিয়ে যাচ্ছি উপরের দিকে। নিচে নামা খুবই সহজ, কিন্তু উপরে ওঠা পথ সবসময় কঠিন, ভীষণ কঠিন। প্লেটোর খুবই মজা লাগলো। সবার সাথে কথায় তিনি খোঁচা দিচ্ছেন, প্রতিটি বাক্যে খোঁচা আছে। কারোর সাথে রাগ করছেন না, কিন্তু বুদ্ধি করে পিন দিচ্ছেন। এমন রসালো বুদ্ধিদীপ্ত পিন প্লেটো আগে কখনো শোনেননি। এই এক বিকেলে প্লেটোর জীবন পাল্টে যাচ্ছে। সে সবসময় নতুন কিছু খোঁজে, নতুন কিছু শেখার আশায় দেশ বিদেশের জ্ঞানীদের কাছে গিয়ে তার ফালতু মনে হয়েছে। তারা যা বলে প্লেটো নিজেই তার চেয়ে অনেক বেশি জানে। তার ধীর শক্তি অনেক তীক্ষ্ণ। কিন্তু এই প্রথম মনে হচ্ছে কোনো মানুষ তাকে শেখাতে পারেন। নতুন যদি কিছু জানার থাকে তো সেটি বলতে পারেন এই সক্রেটিস। এতদিন কেন আসেনি সক্রেটিসের কাছে? অনেক সময় বৃথা নষ্ট হয়েছে। অ্যাথেন্সের গণতন্ত্রে সবাই কথার রাজা, কিন্তু গণতন্ত্রের নেতাদের কথা বোমার মতো, শব্দ দিকে দিকে ছড়িয়ে যায়, ঝাঁপিয়ে ঝাঁপিয়ে যায়। সেখানে একজন বলে সবাই শোনে, কিন্তু সক্রেটিসের কথা বোমা নয়, তার কথা মিষ্টি সংলাপ। তার প্রতিটি বাক্যে খোঁচা আছে। তিনি কথা একা বলেন না, অন্যদের দিয়ে বলান। প্লেটো ভাবছে, সক্রেটিস একজন জ্ঞানী ভিখারি, মানুষের দুয়ারে দুয়ারে জ্ঞান ভিক্ষা করে বেড়ান, নাকি জ্ঞানের ফেরিওয়ালা, জনে জনে জ্ঞান বিলি করেন। এই কার সাথে তার দেখা হলো, তার মনে হলো এই লোক তাকে টানছে, কেমন একটি আবেশের মতো টানছে। কাল আবার আসতে হবে সিমনের দোকানে। প্লেটো সক্রেটিফাইড হয়ে গেল। হঠাৎ সক্রেটিস প্লেটোকে জিজ্ঞেস করলেন, তুমি কি শুধু নেওয়ালা, কিছুই বলবে না? প্রশ্নের জন্য প্লেটো প্রস্তুত ছিল না। কি বলবে সে? অমন হঠাৎ করে জিজ্ঞেস করলে কিছু উত্তর করা যায়? তার জিভের ডগায় যা এলো দুম করে সেটি জিজ্ঞেস করলো, আপনি কিছু লেখেন না কেন?
সক্রেটিস এসে বললেন, অ্যাথেন্সে পেপিরাস কাগজের অনেক দাম, এত টাকা আমার নেই, পেপিরাস কিনতে পারি না বলে আমি কিছু লিখি না। প্লেটো এমন তন্ময় হয়েছিল সক্রেটিস যে মজা করছেন সেটি বুঝতেই পারল না। সে ঝোলার ভেতর থেকে এক গোছা পেপিরাস বের করে সক্রেটিসের হাতে দিয়ে বলল, এই নিন, এখন থেকে আপনি লিখবেন, যত পেপিরাস লাগে আমি দিব। হো হো করে উঠলেন সক্রেটিস, কৃতও হাসছেন। সক্রেটিস বললেন, দেখো কৃত, দেখো, এতদিন তো আমার বিপদে শুধু তুমি এগিয়ে আসতে, এখন দেখে আরেকজন পেলাম। আমার কাছে থেকে লেখা বের করার জন্য ও নিজের সব পেপিরাস দিয়ে দিচ্ছে। কৃত বললেন, প্লেটো তোমাকে সত্যিই ভালোবাসে। ওর চোখের দিকে তাকাও, ওই চোখে শুধু শ্রদ্ধা আর ভালোবাসা উপচে পড়ছে। যারা সক্রেটিসকে ভালোবাসে তারা পাগলের মতো ভালোবাসে, আর যারা ঘৃণা করে তারা তীব্র শত্রুর মতো ঘৃণা করে। গুরুগম্ভীর পরিবেশ বেশিক্ষণ ভালো লাগে না সক্রেটিসের। তিনি প্লেটোকে বললেন, ওরে ঈশ্বর সবাইকে সবকিছু দেন, তিনি আমাকে একখান মুখের মতো মুখ দিয়েছেন, সেই মুখে আমি কথা বলি। ঈশ্বর আমাকে লেখার জন্য সেরকম হাত দেননি, সেই হাত তোমাকে দিয়েছে, তুমি লিখতে পারো, তুমি লেখা শুরু করো। প্লেটো সেই যে সক্রেটিসের পিছু ধরেছে আর ছাড়তে পারেনি। এখন প্রতিদিন সকালে উঠে তার একটি রুটিন, সেটি হলো সক্রেটিসকে খুঁজে বের করা। কেন যে সক্রেটিসের সাথে সময় কাটাতে তার এত ভালো লাগে সে জানে না। প্লেটো অ্যাথেন্সের সবচেয়ে যুক্তিবাদী ছেলে, খুঁটিয়ে খুঁটিয়ে সবকিছুর কারণ বের করে, অথচ এই কারণটি বের করতে পারছে না। একটি অতি সহজ কারণ হলো সক্রেটিস সবার মতো নন, তিনি অন্যরকম। তিনি হাবে ভাবে খুবই সহজ, কিন্তু আসলে রহস্যময়, তাকে বোঝা যায় না, সেজন্য ছেলেরা তার পিছে পিছে ঘোরে। কিন্তু এই কারণ প্লেটো বিশ্বাস করে না। হাব ভাব অন্যরকম হলেই তার মতো ছেলে একজনের পিছে পিছে ঘুরবে, এটি হতে পারে না। অন্য কিছু একটা আছে, সেই কিছুটা যে কি প্লেটো এখনো বোঝার চেষ্টা করছে। কিন্তু সত্যি হলো প্লেটো সক্রেটিসের পেছনে ঘুরছে। অ্যাথেন্সের সবচেয়ে বুদ্ধিমান, তীক্ষ্ণ ধীর শক্তির অধিকারী ছেলেটিও সক্রেটিসের চেলা হয়ে গেছে। প্লেটো এখন সক্রেটিসের সাথে উদ্ভট উদ্ভট জায়গায় যায়, এমন এমন জায়গা যেখানে আগে সে কখনো যায়নি। যেমন এই মুহূর্তে তারা একটি অন্যরকম জিমনেশিয়ামে এসেছে। এসে প্লেটোর মেজাজ খারাপ হয়ে গেছে। এটি ভদ্রলোকের জিম নয়। যেসব ছেলের বাবার পরিচয় নেই অথবা বাবা তার মাকে ছেড়ে চলে গেছে, তাদের জন্য অ্যাথেন্সের সরকারের এই জিম বানিয়ে দিয়েছে। এখানে শুধু সমাজের একেবারে নিচু তলার ছেলেরা আসে। আর প্লেটো অ্যাথেন্সের সবচেয়ে উঁচু তলার মানুষ, সে ভদ্রলোকের জিমে যায়। অ্যাথেন্সের সবচেয়ে ধনীর জন্য যেসব জিম, সেইগুলাতেই প্লেটোর ব্যায়াম করে। সেখানে জ্ঞানের আলাপ হয়, হোমার সফোক্লিসদের বই নিয়ে কথা হয়। সেখানে সবাই প্লেটোকে হোমারের সাথে তুলনা করে, ব্যায়াম শিক্ষক তাকে নিয়ে গর্ব করেন। সেখানে সে হিরো, আর এখানে তেমন কেউ তাকে চেনে না। এখানে কি জ্ঞানের কোনো আলাপ হবে? কতগুলো অজ্ঞাত কুলশীল অশিক্ষিত ছেলের খেলাধুলা করছে। সক্রেটিসের কেন যে এখানে এসেছেন প্লেটো বুঝতে পারছে না। দুপুরে ঝাঝা রোদে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষটি এই অশিক্ষিত ন্যাংটা জন্ম পরিচয়হীনদের মাঝে এসে বসে আছেন, ভাবতেই তার মাথা ধরে যাচ্ছে। গ্রিসে শরীরচর্চা খুবই জরুরি বিষয়। এখানে প্রতিটি ছেলেকে যুদ্ধ করতে হয়, অনেকেই অলিম্পিকে অংশ নেয়, তাই শরীর ভীষণ দরকারি জিনিস। ছেলেরা দিনের অনেকটা সময় জিমনেশিয়ামে কাটায়। গ্রিক শব্দ জিমনোস থেকে এসেছে জিমনেশিয়াম। জিমনোস মানে ন্যাংটা, তাই যেখানে ন্যাংটা হয়ে খেলাধুলা করা হয় সেই জায়গার নাম জিমনেশিয়াম। এখানে ছেলেরা ন্যাংটা হয়েই শরীরচর্চা করে। জিমনেশিয়াম মানে খোলা আকাশের নিচে ঘাস বিছানো অনেক বড় প্রান্তর। সেই ঘাসে বসে সক্রেটিস নিচুতলা ছেলেদের সাথে খোশ গল্প করছে। গল্পে গল্পে চলছে সক্রেটিসের মেথডে প্রশ্ন প্রশ্ন খেলা, দুষ্টু মিষ্টি আলাপ। প্লেটো কিছুই বলছে না, মাথা নিচু করে শুনছে। সে বিন্দু বিন্দু ঘামছে, তার ঘামকে বলা যায় মন খারাপের ঘাম। আগামীকাল থেকে সে আর সক্রেটিসের কাছে আসবে না। দুপুরের রোদে এমন অজায়গায় কুজায়গায় যাওয়ার জন্য তার জন্ম হয়নি। এর ফাঁকে অর্ধন্যাংটা ছেলেরা আলাপ শুরু করেছে। আলাপের বিষয় তরুণরা কেন সক্রেটিসকে ভালোবাসে। এক একজন এক এক উত্তর দিচ্ছে, ভালো ভালো উত্তরই আসছে। প্লেটের মাথাও উত্তর আসছে, কিন্তু এই ন্যাংটা মূর্খদের মাঝে কিছুই বলবে না। হঠাৎ পেছন ভেসে এলো একটি স্বর, সক্রেটিসকে ভালোবাসার কারণ। সক্রেটিস দেখতে কদাকার, কিন্তু মনটা বিশাল। তিনি জুতা পরেন না, তাই তার পা কাদায় ভরা। তিনি যেখানে যান কাদামাখা পায়ের চিহ্ন পড়ে থাকে। সেই চিহ্ন অনুসরণ করতে পারলে পাওয়া যায় সুন্দর জীবন। সবাই চমকে পেছনে তাকালো। সবচেয়ে বেশি চমকে গেছে প্লেটো। এমন জায়গায় এমন মিষ্টি আর সুন্দর কথা কেউ বলতে পারে, সেটি সে স্বপ্নেও ভাবেনি। সে উঠে দেখতে গেল কথাটি কে বলল। দেখে আরও অবাক, যে বলেছে সে শুধু জন্ম পরিচয়হীন নয়, সে আরও নিচু তলার মানুষ। সে একজন দাস, তার মাথা ন্যাড়া। দাসটির অল্প বয়স, প্লেটোর চেয়েও ছোট হবে। ছেলেটি মাথা নিচু করে কাচুমাচু করে দাঁড়িয়ে আছে। দাসদের কোনো ভদ্র সমাজে কথা বলার নিয়ম নেই, তাই সে ভয় কাঁপছে। সক্রেটিস হালকা স্বরে জিজ্ঞেস করলেন, কে তুমি বালক? ছেলেটি উত্তর দিল, আমি একজন দাস, আমার নাম ফিদো, বাড়ি এলিস নগরে, যেখানে অলিম্পিক প্রতিযোগিতা
হয়েছে সেখানে। তুমি দাস হলে কিভাবে? খুবই সহজ উপায়ে। আমাদের নগর যুদ্ধে হেরে গেলে বিজয়ীরা আমার মা বাবাকে মেরে ফেলে আর আমাকে দাসবাজারে বিক্রি করে দেয়। আমাকে যে কিনেছে সে নিয়ে এসেছে অ্যাথেন্সের কেরামেকাসে। কেরামেকাসে? চমকে উঠলেন সক্রেটিস। কেরামেকাস মানে অ্যাথেন্সের ভয়ঙ্কর নিষিদ্ধ পল্লী। সেখানে তরুণ ছেলেদেরও রাখা হচ্ছে। ছেলেটি কি সাংঘাতিক জীবনযাপন করছে। কেরামেকাসের নাম শুনেই সক্রেটিসের মনে পড়ল আসপাসিয়ার কথা। সে মেয়েটিও কেরামেকাসে ছিল। আসপাসিয়াকে বাঁচিয়েছিলেন পেরিক্লিস। এখন এই ফিদোকে বাঁচাবে কে? কিছুক্ষণ আলাপ করে সক্রেটিস বুঝলেন ছেলেটি জ্ঞানী, মাঝে মাঝে সুন্দর সুন্দর কথা বলে, সাহসও আছে। সক্রেটিস ছেলেটিকে পছন্দ করেছেন। তিনি তাকে দাসত্ব থেকে মুক্ত করবেন, কিন্তু তার টাকা নেই। টাকা দেবেন অন্য কেউ। দুদিন পরে খুব সকালে ফিদোর মালিক তাকে ঘুম থেকে ডেকে তুলল। ফিদো বের হয়ে দেখে হাসি মুখে দাঁড়িয়ে আছেন সক্রেটিস ও প্লেটো, আর কৃতো গুনে গুনে অনেকগুলো টাকা দিচ্ছেন ফিদোর মালিককে। ঘটনাটি ফিদোর এখনও বিশ্বাস হচ্ছে না। সে চিমটি কেটে দেখছে ঘটনা সত্য কিনা। 20 মিনা পরিমাণ অর্থ দিয়ে তাকে মালিকের কাছ থেকে কিনেছেন কৃত। সক্রেটিস যে সত্যি সত্যি তাকে মুক্ত করে ফেলবেন সে বিশ্বাস করেনি। সে ভেবেছে মানুষ তো কত কথাই বলে, সকালে বলে বিকালে ভুলে যায়। তার উপর সক্রেটিস হলেন বাচাল শ্রেণীর লোক। এরা সারাদিন কথা বলেন, কাজকর্ম করেন না। তারা যে সত্যি তাকে গোলামি থেকে বাঁচাবেন এত বড় আশা সে করেনি। কৃত তাকে কিনেছেন। হিসাব মতো এখন থেকে ফিদো কৃতর দাস। সে কৃতকে পা ছুঁয়ে সালাম করতে যাচ্ছে। কৃত তাকে বুকে জড়িয়ে ধরলেন, বললেন, তুমি এই মুক্ত আকাশের নিচে মুক্ত মানুষ। আমি শুধু টাকা দিয়েছি, আসল লোক তো সক্রেটিস। যাও, ওই বুড়োকে ধরে আনন্দ করো। কিন্তু আনন্দ করতে গিয়ে ফিদো কেঁদে ফেলল। গত কয়েক বছর সে দেখেছে মানুষ কত খারাপ হতে পারে, কত নিষ্ঠুর হতে পারে। তার নগর যুদ্ধে হেরে গেলে তাকে বন্দি করে ফেলেছে শত্রুরা। মাথা ন্যাড়া করে অ্যাথেন্সের দাসবাজারে বেচে দেয়। শুরু হয় তার গোলামি জীবন। তখন তার বয়স 13। গত 4 বছর ধরে এমন কোনো কষ্ট নেই যেটি সে করেনি। সে যে মানুষ সেটি ধীরে ধীরে ভুলে যাচ্ছিল। গোলামি যে কোনোদিন শেষ হবে ভাবতেও পারেনি। তার মনে হতো মানুষের চেয়ে নিকৃষ্ট কোনো জীব পৃথিবীতে নেই। আর সক্রেটিস আর কৃত দেখে তাকিয়ে মনে হচ্ছে পৃথিবীতে মানুষের মতো ভালো প্রাণী আর নেই। ছোটবেলায় ভালো মানুষের কথা সে বইতে পড়েছে। সেরকম ভালো মানুষ দুজন এখনও পৃথিবীতে আছে। ফিদো কাঁদছে। দুই প্রবীণকে জড়িয়ে ধরে কাঁদছে। সক্রেটিস তার মুক্তিদাতা আর কৃত হলেন মুক্তির জন্য অর্থদাতা। দুজনকে ধরে সে অঝরে কাঁদছে। কৃত তার কান্না থামাতে পারছেন। সক্রেটিস নিষেধ করলেন, ফিদো কাঁদুক, মুক্তির আনন্দে কাঁদুক, নতুন জীবনের জন্য কাঁদুক, কিন্তু আনন্দের উদযাপন কান্না ছাড়া সম্পূর্ণ হয় না। ফিদো ফুপুয়ে ফুপুয়ে বলল, আমি জীবনে কোনোদিন এই ঋণ শোধ করতে পারবো না। সক্রেটিস হাসতে হাসতে বললেন, ঋণ টিন কিচ্ছু না। তোমাকে ছাড়িয়ে নিলাম কারণ তুমি একজন জ্ঞানপ্রেমী, অন্য কোনো কারণে নয়। অ্যাথেন্সে হাজার হাজার দাস আসছে। আমি কি অন্যদের মুক্তি করতে গিয়েছি? সেই সাধ্য আমার নেই। তোমাকে বুদ্ধি বিবেচনা দেখে আমার ভালো লেগেছে। মনে হয়েছে এই ছেলেটি দাস হয়ে থাকার জন্য জন্মায়নি। সুন্দর জীবনের অধিকার ওর আছে। ফিদো ভাবছে, অ্যাথেন্সে তো কত মানুষ, কত ধনী, কত নেতা, অন্য কেউ তো এগিয়ে আসেনি। এই দুই পাগলা বুড়োই তাকে গোলামি থেকে বাঁচালেন। এই বুড়োরা অন্যরকম। অ্যাথেন্সের মানুষ এদের সত্যিকার পরিচয় জানে না। কৃত বললেন, তোমার তো থাকার একটি জায়গা লাগবে। তুমি চাইলে আমার বাড়িতে থাকতে পারো। সক্রেটিস বললেন, তাতে একটি সমস্যা আছে কৃত। তুমি ওকে দাসত্ব থেকে মুক্তি দিয়েছো। এখন তোমার বাড়িতে থাকলে ও নিজেকে তোমার দাসই ভাববে। মুক্তির স্বাদ পেতে ওকে তোমার কাছ থেকে দূরে থাকতে হবে। কৃত বললেন, ঠিক আছে, তাহলে অন্য ব্যবস্থা করতে হবে। প্লেটো বলল, আপনাদের আপত্তি না থাকলে ফিদো আমার বাড়িতে থাকতে পারে। সে আমাকে পছন্দ করে। সক্রেটিস ফিদোর দিকে তাকালেন। তার চোখে সম্মতি। সক্রেটিস ফিদোকে বললেন, তলে তলে প্লেটোকেও বন্ধ করে ফেলেছ? তুমি তো মহা চালাকবাজ। তোমাকে দিয়ে হবে। যাও, প্লেটোর বাড়িতেই ওঠো। সে কিন্তু বিশাল চিন্তাবিদ। তার সাথে যা করবে বুঝে শুনে করবে। ফিদো বলল, জি আচ্ছা। সক্রেটিস বললেন, এসব জি হুজুর, জি আচ্ছা এগুলো বাদ দাও। তুমি এখন মুক্ত মানুষ। চল চলনে একটি মুক্তি ভাবানো। আর একবারও জি আচ্ছা বলবে না। ফিদো ঘাড় বাঁকা করে আবার বলল, জি আচ্ছা। চারজনেই হো হো করে হেসে উঠল। সক্রেটিস বললেন, শোনো, পুরনো বোলচাল বাদ দাও, নতুন সাজসজ্জা করো। নতুন জীবন, নতুন সাজ। এতদিনে ছিলে দাস, ওরা তোমার মাথা ন্যাড়া করে দিত। এখন থেকে লম্বা চুল রাখবে। মাঝে মাঝে চুলে হাত দিয়ে বলবে, এটি আমার নতুন জীবন, আমার সুন্দর জীবন। ফিদো ঠিক করলো আজ থেকে তার জীবনের আদর্শ হলো সক্রেটিস। সক্রেটিসের সুন্দর জীবনের তত্ত্বকে সে তার জীবনে প্রয়োগ করবে। তিনি যেভাবে বলেন সেভাবেই জীবনযাপন করবেন। এই মুহূর্ত থেকে ফিদো সক্রেটিসের ছায়াসঙ্গী, ছায়ার মতো অনুসরণ করবে সারা জীবন। সময়ের থেকে কিছু লুকিও না। ও সব দেখতে পায়, সব শুনতে পায়, একদিন সব প্রকাশও করে দেয়। সফোক্লিস।
আজ জেনথেপি তার ভালোবাসার শক্তি পরীক্ষা করবেন। গত কিছুদিন ধরে জেনথেপি খুব ভালো আছেন। তিনি বেশি বেশি বাইরে যাচ্ছেন। আগে বাইরে যেতে পারতেন না, এখন পুরুষের সংখ্যা কমে গেছে। এখন মেয়েরা নিয়মিতই বাইরে যায়। বাইরে গিয়ে তিনি টের পেলেন সক্রেটিস আসলে খুব জনপ্রিয় মানুষ। তার অনেক ছাত্র, অনেক শিষ্য। তার কথায় উঠে বসে এমন মানুষের সংখ্যা অ্যাথেন্সে অনেক। রাস্তা দিয়ে জেনথেপি হাঁটলে লোকজন ফিসফিস করে, ওই যে সক্রেটিসের বউ যায়। তার স্বামী অ্যাথেন্সের খুবই পরিচিত মানুষ। জীবিত মানুষদের মধ্যে তার মতো শ্রদ্ধার মানুষ খুব অল্প আছে। অ্যাথেন্সের যে কোনো নেতার চেয়ে এখন সক্রেটিসকে মানুষ বেশি ভালোবাসে। যারা শ্রদ্ধা করে না তারা গালি দেয়, কিন্তু সক্রেটিসকে সমীহ করে না এমন মানুষ খুব কম আছে। খুব অল্প বয়সে যারা সক্রেটিসের ভক্ত হয়েছিল তারা এখন মধ্যবয়সী। তারা সক্রেটিসকে চেনে, তারা তাকে আপন ভাবে, তবে শত্রু কমেনি। কিছু মানুষ আগে যেমন শত্রু ছিল এখনও তাই আছে। এখন দেশ বিদেশের অনেক ছেলে আসে সক্রেটিসের সাথে আলাপ করতে। অন্য দেশ থেকে অনেকে তাকে নিমন্ত্রণ করে। সক্রেটিস যে বিশেষ কেউ সেটি দেশ বিদেশের লোক জানে। স্বামীর জন্য গর্ব হলো জেনথেপির। এত বছর এই ব্যাপারটা বুঝতে পারেননি। সক্রেটিসের ঘরের জীবন আর বাইরের জীবনের সূত্র হতে পারেননি। এখন সময় এসেছে, স্বামীর প্রতি নজর দেওয়া দরকার। স্বামী এখন প্রায় 60 বছরের বুড়া। বুড়ো স্বামীকে সাজাতে চায় জেনথেপি। অনেক বছর আগে এক জোড়া চটি কিনেছিলেন, সক্রেটিস ছুঁয়েও দেখেননি। সেই চটি জোড়া বের করলেন। আজ তিনি স্বামীকে জুতা পরাবেনই। দেখি ভালোবাসার শক্তি কতখানি। আজ বিকেলে সক্রেটিসের দাওয়াত আছে। এটি সিম্পোজিয়াম আছে, সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত। সিম্পোজিয়ামে সবাই অনেক সেজে গুজে যায়। তার স্বামী কোনোদিন সাজেন না। আজ তিনি স্বামীকে সাজাবেন। একটি নতুন কাপড় বের করলেন আর চিরুনিটা সামনে রাখলেন। নিজের হাতে যা করার করতে হবে। সক্রেটিস কিছুই বুঝতে পারছেন না কি ভূত চেপে সেই স্ত্রীর মাথায়। জেনথেপি নিজের হাতেই নতুন কাপড় পরিয়ে স্বামীর চুল আঁচড়ে দিলেন। এবার চটি পরার সময়। চটি দেখে সক্রেটিস মুখ কালো হয়ে গেল। এতক্ষণ করেছেন তা না হয় হলো, কিন্তু জুতো, সবাই জানে তিনি জুতো পরেন না। এখন লোকে কি বলবে? তাছাড়া তার জীবনের লক্ষ্য হলো যথাসম্ভব কম জিনিসের সুন্দর জীবন। এই বইয়ের জন্য জীবনের একেবারে মৌলিক জিনিস ত্যাগ করতে হচ্ছে। তিনি জেনথেপির মুখের দিকে তাকালেন। সেই মুখে একটি মিষ্টি হাসি ছড়িয়ে আছে। হাসিতে আবদার আছে। স্বামী কথা রাখবেন, সেই আবদার। সক্রেটিসের মনে পড়ল সফোক্লিসের সংলাপ, আমি পৃথিবীতে এসেছি শুধু ভালোবাসার জন্য। তিনি মাঝে মাঝেই বন্ধুদের বলেন, আমি শুধু একটি জিনিসই বুঝি, সেটি হলো ভালোবাসা। সেই ভালোবাসার জন্য তিনি এক বেলা জুতা পায়ে দিতে পারবেন না? লাফ দিয়ে উঠলেন তিনি। জীবনের প্রথমবারের মতো জুতা পায়ে দিলেন। সক্রেটিস বললেন, তোমার মন রাখতে আমি সাজলাম, জুতা পরলাম, সেজেগুজে সিম্পোজিয়ামেও যাচ্ছি। তোমার জন্য আমি সব করতে পারি। এখন আমার একটি কথা রাখবে? তুমি সক্রেটিসকে বদলে ফেলো না। সক্রেটিস যেমন আছে সেরকম থাকলে পৃথিবী ভালো হবে। তাই আজকের পরে আর জুতা পরবো না। যেতেই প্রথমে একটু হতাশ হলেন, পরে বুঝলেন সক্রেটিস বদলে গেলে লোকে আর তার কাছে সুন্দর জীবনের উপায় জানতে চাইবে না। তাই তিনি যেমন আছেন সেরকমই থাকুক। আজ তো কথা রেখেছেন। জেনথেপির ভালোবাসা জয়ী হয়েছে। চটি পরে রাস্তায় নেমেছেন সক্রেটিস। সক্রেটিস চটি পায়ে রাস্তা দিয়ে হাঁটছেন। তিনি জীবনে কোনো দিন পায়ে চটি পরেননি, আজই প্রথম। ছোট বাচ্চা ছেলে প্রথম চটি পরলে যেমন শব্দ করে হাঁটে সেরকম হাঁটছেন। শব্দ হচ্ছে ঠাস ঠুস, শব্দে লোকজন তাকাচ্ছে। এই অবস্থা সক্রেটিসকে দেখার ভাগ্য আগে কারো হয়নি। দেখা হলো তার এক ছাত্রের সাথে। ছেলেটি বিশ্বাস করতে পারছে না। 2 বার চোখ ঘষে সে নিশ্চিত হলো এটি সক্রেটিসই। সক্রেটিসের বেশভূষা দেখে সে ভিমড়ি খেয়েছে। কাঁচুমাচু হয়ে সামনে এলো ছেলেটি। সে হাসবে না কি করবে বুঝতে পারছে না। তার গলা দিয়ে কথা বের হচ্ছে না। তার মনে হচ্ছে সে যদি সবাইকে ডেকে দেখাতে পারতো। তার বলতে ইচ্ছে করছে, এই যে ভাই শুনুন, চটি পায়ে সক্রেটিসকে দেখতে হলে এক্ষুনি আসুন। এই সুযোগ হেলায় হারাবেন না। কিন্তু মুখে কিছুই বলতে পারল না। সক্রেটিস হাসি দিয়ে বলল, কবি আগাথনের বাড়ি যাচ্ছি, সিম্পোজিয়ামে। গতকাল সে ট্র্যাজেডি প্রতিযোগিতায় প্রথম হয়েছে। আজ তার বাড়ি সিম্পোজিয়াম। ছেলেটি বলল, আপনার এই সাজসজ্জ আমার বিশ্বাস হচ্ছে না। এই বেশে আপনাকে কেউ চিনবে না, ভাবিও চিনবে না। আমি বাজি ধরে বলতে পারি সন্ধ্যায় কিন্তু ভাবি বাড়িতে ঢুকতে দেবে না। সক্রেটিস মনে মনে ভাবলেন, মেয়েদের বোঝা এত সহজ নয়। সেটি বললেন না। একটি লজ্জার ভাব মুখে এনে বললেন, সুন্দর হয়ে সুন্দরের কাছে যাচ্ছি। যাবি নাকি বিনা নিমন্ত্রণে সিম্পোজিয়ামে খেতে? সেটি বলল, আপনি যদি বলেন তো যাব। সক্রেটিস একা থাকতে পারেন না। একা থাকলে তার হাঁসফাঁস লাগে। তিনি মানুষ খোঁজেন। তিনি বললেন, তো চলো আমার সাথে। যার বাড়িতে অনুষ্ঠান সে আগাথন ভালো মানুষ, কবি মানুষ। বিনা নিমন্ত্রণে গেলেও বেজার হবে না। তার কলিজা বড়। ছেলেটিকে ভুংভাং দিয়ে সক্রেটিস সিম্পোজিয়ামে নিয়ে চললেন। তারা দুজনে চলছেন। চলতে চলতে কোনো এক ফাঁকে যেন সক্রেটিস পেছনে পড়ে গেছেন। ছেলেটি আগাথনের বাড়ির সামনে যেতেই বাড়ির দাস তাকে ভেতরে নিয়ে গেল।
তাকে সমাদরে স্বাগত জানিয়ে আগাথন বলল, তুমি তো সবসময় সক্রেটিসের পিছে পিছে ঘোরো, তুমি এলে আর সক্রেটিস আনলে না? ছেলেটা পেছনে তাকে দেখে সেখানে কেউ নেই। সে অবাক হয়ে বলল, সক্রেটিস তো আমার পেছনেই ছিলেন, কোথায় গেলেন? আগাথন সক্রেটিসকে খুঁজতে আর দাসকে পাঠালো। দাস এসে বলল, সক্রেটিসের পাশের বাড়ির বারান্দায় এক পায়ে দাঁড়িয়ে আছেন, তাকে কত ডাকাডাকি করলাম, কোনো রকম টু শব্দও করছেন না। আগাথন খুব চিন্তায় পড়ে হাঁক ডাক শুরু করলো, ও রে, তাড়াতাড়ি যা, সক্রেটিসকে ধরে নিয়ে আয়। ছেলেটি বলল, না না, সক্রেটিসকে কিছুক্ষণ একা থাকতে দিন, মাঝে মাঝে তার এরকম হয়, তিনি একটা কিছু চিন্তা করেন, এক রকম ধ্যানের পর্যায়ে চলে যায়, আবার ঠিক হয়ে যায়। আমার মনে হয় একটু পরেই উনি চলে আসবেন। সিম্পোজিয়াম শুরু হয়েছে। তক্তপোষের উপর আধা শোয়া হয়ে অতিথিরা পান করছে, খাওয়া দাওয়া গান বাজনা চলছে। আয়োজক আগাথোর বারবার দরজার দিকে তাকাচ্ছে, কখন সক্রেটিস আসবেন। খাওয়া প্রায় শেষ হয় সক্রেটিস ঘরে ঢুকলেন। সকলে উঠে দাঁড়িয়ে তাকে স্বাগত জানালো। আগাথন বলল, আপনাকে কিন্তু আমার পাশে বসতে হবে, আপনার একটু ছোঁয়ায় আমার মধ্যে জ্ঞানের কণা প্রবেশ করবে। সক্রেটিস তাকে জড়িয়ে ধরে বললেন, নাও, তোমাকে জাপটে ধরলাম, যত জ্ঞান আছে চুষে নাও, কিন্তু আহার পানীয় যা আছে তাড়াতাড়ি দাও, এমন ক্ষুধা লেগেছে আজকে আমি সাগর খেয়ে ফেলবো। সবাই জানে সক্রেটিস ঠাট্টা করছে, তিনি একেবারে পরিমিত আহার করেন, কোনোদিন প্রয়োজনের চেয়ে বেশি কিছু নেন না। হাসি ঠাট্টা চলতে চলতে খাওয়া শেষ হলো। আগাথন প্রস্তাব দিল, বন্ধুরা, আপনারা রাজি হলে আজ আমরা একটি জটিল বিষয় নিয়ে কথা বলবো। সবাই অবাক, সিম্পোজিয়ামে জটিল বিষয়? আগাথন বলল, জটিল বিষয়টি হলো প্রেম। উপস্থিত সবাই একে একে বলবে প্রেম কি জিনিস। সবাই হৈ হৈ করে উঠল, প্রেম আবার কোনো জটিল বিষয় নাকি? এই বিষয়ে সবাই ওস্তাদ, সবাই বলতে রাজি। সিম্পোজিয়ামের গান বাজনা বন্ধ করা হলো, বিদায় দেওয়া হলো শিল্পীদের। সক্রেটিস বললেন, তাহলে সুরাপানও বন্ধ হোক, নেশামুক্ত পরিবেশে আলাপ হোক। সুরাপান বন্ধ করতে ছেলেদের ইচ্ছা করছে না, তবু মেনে নিল। সক্রেটিস জীবনে কোনো দিন মাতাল হয়নি, তাকে ছোটবেলা থেকে কেউ কোনোদিন মাতাল হতে দেখেনি। আজ এখানে আছে নাট্যকার এরিস্টোফানিস, সে সক্রেটিসকে নিয়ে মেঘ নাটকটি লিখেছিল, কিন্তু পরে সে ভুল বুঝতে পেরেছে। এনিতাসের পরামর্শে এই নাটক লিখেছিল, তখন সে সক্রেটিসকে জানতই না, এখন সক্রেটিসকে জেনেছে এবং ভুল স্বীকার করেছে। সক্রেটিস তাকে ক্ষমা করে দিয়েছেন। ক্ষমা করার মাঝে যে আনন্দ আছে সেটি সক্রেটিস ভালোবাসেন। সবাই প্রস্তুত, প্রেমের আলাপ শুরু হবে। তারা বারান্দায় বসেছে, আকাশে রূপালী চাঁদ, ঝিরিঝিরি বাতাস বইছে, চাঁদের আলোতে কয়েকজন যুবক একটি গোল টেবিল বৈঠকে বসেছে। বৈঠকের বিষয় ভালোবাসা কাকে বলে। সবাই মনের কথা উজাড় করে বলছে, ভালোবাসা কি জিনিস। মনে হচ্ছে এরা সবাই ভালোবাসার স্কুলের শিক্ষক। অবশেষে সক্রেটিসের পালা। সক্রেটিস বললেন, সবাই নড়েচড়ে বসলো। সক্রেটিস সবার কথা বুদ্ধ, কথা জাদুকর। তিনি কথা শুরু করলে সবাই গভীর মনোযোগ দেয়, একেবারে পিন পতন নীরবতা। সক্রেটিস শুরু করলেন, ভালোবাসা বিষয়ে আমার গুরু হলো ডিউটিমা। ভালোবাসা নিয়ে আমি যা কিছু শিখেছি সেটি তার কাছ থেকেই। অনেক বছর আগে তিনি অ্যাথেন্সে এসেছিলেন, তিনি আমাকে ভালোবাসা নিয়ে অনেক কিছু বলেছিলেন, আজ সব মনেই নেই, যতটুকু মনে আছে বলছি। ভালোবাসার বাবার নাম ঐশ্বর্য, আর মা হলেন দারিদ্র্য বা অভাব। ভালোবাসা তার বাবা মা দুজনের বৈশিষ্ট্যই পেয়েছে। ভালোবাসা বাবা ঐশ্বর্য মানে সম্পদ, ঐশ্বর্য মানে ক্ষমতা। সেজন্য ভালোবাসার অনেক ক্ষমতা, অনেক শক্তি। তুমি ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করতে পারবে। পৃথিবীতে ভালোবাসার মতো শক্তিশালী জিনিস আর নেই। আর ভালোবাসার মা হলো অভাব, সেজন্য চারপাশে ভালোবাসার সবসময় একটি অভাব। মানুষ প্রেমে পড়লে শুধু চাই আর চাই, তাই ভালোবাসার সাথে সবসময়ই একটি অভাব জড়িয়ে থাকে, সবসময় একটি না পাওয়ার ব্যাপার থাকে। ভালোবাসার জন্ম হয়েছে সৌন্দর্যের দেবীর জন্মদিনে, সেজন্য ভালোবাসা সবসময় সুন্দরের খোঁজ করে। যেখানে সুন্দর কিছু আছে সেখানেই ভালোবাসা। ভালোবাসা হলো ঐশ্বর্য আর অভাবের সন্তান। এই দুটো হলো পুরোপুরি বিপরীত, ঐশ্বর্য সুন্দর আর অভাব অসুন্দর। ভালোবাসার যেমন সুন্দর করার ক্ষমতা আছে, তেমনি কিছু অসুন্দর করার ক্ষমতাও আছে। ভালোবাসা যেমন মঙ্গল করে, তেমনি হিংসারও জন্ম দেয়। তাই ভালোবাসা শান্তি আনে, তেমনি ভালোবাসা থেকে যুদ্ধও হয়। সক্রেটিস বললেন, আমার গুরু ডিউটিমা ভালোবাসার ধাপ বলেছেন, সেটিও চমৎকার। তিনি বললেন, মানুষ প্রথমে দেহের সৌন্দর্য দেখে ভালোবাসে। সবাই এভাবেই শুরু করে। এরপর আর একটু জ্ঞান বাড়লে আর শরীরের সৌন্দর্য নয়, মনের সৌন্দর্য খোঁজে, সেটি আর একটু উচ্চ পর্যায়ের ভালোবাসা। মানুষ যখন আরও একটু বুঝতে শেখে, তখন সে জ্ঞানকে ভালোবাসতে শুরু করে। এক সময় সে হয়ে যায় জ্ঞানের প্রেমিক, আর জ্ঞানের প্রতি প্রেমই হলো সবচেয়ে উঁচু পর্যায়ের ভালোবাসা। জ্ঞানের প্রেমিক হলেন দার্শনিক বা ফিলোসফার। ফিলিন মানে ভালোবাসা আর সোফি মানে জ্ঞান।
ফিলোসোফার হলেন যিনি জ্ঞানকে ভালোবাসেন, জ্ঞান প্রেমিক। তাই ভালোবাসার সর্বোচ্চ পর্যায়ে মানুষের জ্ঞান তৃষ্ণা হয়, মানুষ দার্শনিক হয়ে যায়। সবাই হাততালি দিল। প্রেমের এমন ব্যাখ্যা কেউ আগে শোনেনি। সক্রেটিস যখন কথা বলছিল তার মাঝখানে সেখানে এসে হাজির এলসিবিয়াডিস। সে খুব চমৎকার সাজসজ্জা করে এসেছে, তার মাথায় বেগুনি ফুল। সে এসে দেখে সক্রেটিস কথা বলছেন। সক্রেটিস শেষ করতেই এলসিবিয়াডিস বলল, অন্য কারো কথা আমার তেমন পাত্তা দেই না, কিন্তু যখন শুনি সক্রেটিস বলছেন তখন শ্রোতা নারী পুরুষ শিশু যেই হোক না কেন সবাই মুগ্ধ হয়ে যায়। আমি নিজে যখন সক্রেটিসের কথা শুনি আমি কেঁপে উঠি, কেমন যেন রোমাঞ্চ লাগে। আমি রোমাঞ্চিত হই, আমার বুক ধড়ফড় করে, আমার চোখে পানি চলে আসে। আজকের সিম্পোজিয়ামে সক্রেটিস খাওয়া দাওয়ার মাঝখানে এসেছিলেন। তিনি যে জুতা পরেছেন সেটি কেউ লক্ষ্য করেননি। এলসিবিয়াডিস লক্ষ্য করলেন। মহা হট্টগোল শুরু হলো সক্রেটিসের চটি নিয়ে। সক্রেটিস যে জীবনে কোনোদিন চটি পরবেন সেটি কেউ ভাবেনি। সবাই জিজ্ঞেস করলো, শেষ জীবনে এই জুতা পরার রহস্য কী? সক্রেটিস লাজুক স্বরে বললেন, জেনথিপি। সবাই হা হয়ে গেল। সক্রেটিসের হলুদ ঘোড়া তাকে যে এমন ভালোবাসে সেটি কারো বিশ্বাসই হচ্ছে না। সক্রেটিস বললেন, জেনথিপির কথাই পড়তে হলো, তবে চুক্তি হয়েছে মাত্র একদিনের জন্য চটি। আজ প্রথম, আজই শেষ। সিম্পোজিয়ামে কি কথা হয়েছে সেটি প্লেটো শুনেছে। অনেকে তার কাছে এসে বর্ণনা দিয়েছে, তার খুব ভালো লেগেছে। প্রেমের এমন ব্যাখ্যা আর কেউ দিতে পারেনি। কোনো নাট্যকার এমন করে প্রেমের কথা বলতে পারে না। কেমন আলতো ছুঁয়ে দেওয়ার মতো করে প্রেমকে বর্ণনা করলেন। তাই প্লেটো মনে করেছে সক্রেটিস আসলে অনেক বড় নাট্যকার। প্লেটোর ভালো লাগলো বিষয়টি নিয়ে সক্রেটিসের কাছে সে বারবার জিজ্ঞেস করেছে, অনেক দিন আলাপ করেছে। প্রেমের এই দিকটা প্লেটোর খুব মনে ধরল। জ্ঞানের প্রতি প্রেম বিষয়টি তার খুবই ভালো লাগলো। প্লেটো ঠিক করলো সে নিজে একটি প্রেমের তত্ত্ব বানাবে, মানুষের প্রেম কেমন হওয়া উচিত সেটি বের করবে। সক্রেটিসের সিম্পোজিয়ামের কথা শোনার পর সে শুধু একটি নিয়েই ভাবছে। সে কিছুদিন চিন্তা করলো, তারপর সে প্রেমের একটি নতুন ধারণা বলল। সেই প্রেমে কোনো কামনা নেই, কোনো শরীরের আকর্ষণ নেই। প্লেটোর বন্ধু ফিদো বলল, এরকম প্রেমের ভাবনা এসেছে প্লেটোর মাথা থেকে, তো এই প্রেমের নাম হোক প্লেটোনিক প্রেম। এই ধরনের প্রেমের কথা গ্রিকরা জানে না, ইউরোপে এমন প্রেমের কথা কেউ বলেনি। এখানে দেবতারা প্রেমে পড়েন, খুব ঘন ঘন তাদের প্রেম পায়। সেই প্রেম এরকম, কোনো দেবতার কোনো মেয়েকে ভালো লাগলো, সাথে সাথে তাকে তুলে নিয়ে যায়। আগা পিছুক ভাবার সময় নেই। দেবতাদের রাজা জিউস ইউরোপাকে তুলে নিয়ে গিয়েছিলেন। ইউরোপার নাম থেকেই ইউরোপ নাম এসেছে। দেবতাদের প্রেম ওই রকম, ধরো মারো ছাড়ো ওরকম রকমের প্রেম। কারোকে পছন্দ হয়েছে তুলে আনো, কিছুদিন পরে ছেড়ে দাও, ভুলে যাও। দেবতাদের ছাড়া মানুষের প্রেমের কথা তুললে মনে পড়বে বীর এক্লিয়াসের প্রেম। এক্লিয়াস ট্রয় যুদ্ধে গিয়ে ট্রয়ের রাজার মেয়ে ব্রিজিতকে লুট করে আনে। সে যুদ্ধে পাওয়া নারী, একসাথে থাকতে গিয়ে সেই যুদ্ধ নারীকে এক্লিস পছন্দ করে, কিন্তু তাকে নিয়ে যায় রাজা আগামেমন। সেই রাগে এক্লিস অনেক দিন ট্রয়ে যুদ্ধ করেনি। এই হলো বীরের প্রেম। হোমারের আরেক বীর অডিসিয়াস প্রেমের জন্য বিখ্যাত। সে 10 বছর ভীষণ কষ্ট করে তার স্ত্রীর কাছে ফিরে আসে। একটি সুন্দর প্রেমের মতো বিষয়, কিন্তু এই 10 বছর সে স্ত্রীর জন্যই বসে থাকেনি। অন্যান্য নারী এসেছিল তার কাছে, সে তাদের না করতে পারেনি। ট্রয় যুদ্ধের পর ট্রয়ের রানী হেকুবাও তার যুদ্ধ নারী হিসেবে বরাদ্দ ছিল, তাই তাকে একজনের জন্য নিবিষ্ট প্রেমিক বলা যায় না। এখানে প্রেম মানে শুধু পুরুষের ব্যাপার, মেয়েদের জন্য প্রেমের কোনো বিষয় নেই। সাধারণ মানুষের প্রেমের কথা তেমন শোনা যায় না। একজনের প্রেম কাহিনী খুব বিখ্যাত, তিনি অবশ্য সাধারণ মানুষ নয়, একেবারে অসাধারণ একজন মানুষ ছিলেন। তিনি হলেন প্যারিক্লিস প্রেম করেছেন। তিনি আসপাসিয়াকে ঘরে নিয়ে এসেছিলেন। তারা বিয়ে করতে পারেনি, কিন্তু একসাথে সংসার করেছেন। প্রেমের কথা উঠলেই মানুষ তাদের কথা বলতো, আবার ছি ছি করতো। আরেক ধরনের ঘটনার ফিসফাস শোনা যায় অ্যাথেন্সে। এখানের বুড়োরা নাকি তরুণ ছেলেদের পছন্দ করে। কেউ এসব কথা প্রকাশ্যে বলে না, তবু ফিসফাস চলে। কিন্তু প্লেটো সম্পূর্ণ অন্যরকম একটি প্রেমের কথা ভাবছে। সক্রেটিসকে ডিউটিমা যেরকম প্রেমের কথা বলেছিল সেরকম প্রেম। কোনো কামনা নেই, শরীরের কোনো বিষয়ই নয়। প্রেম হবে একটি আত্মার ব্যাপার, পবিত্র একটি অনুভূতি, ছোঁয়া যায় না, যে ছুঁতে চায়ও না। কবিরা বলেন খাঁটি প্রেমে নাকি একটুকু ছোঁয়া লাগে, কিন্তু প্লেটোনিক প্রেমে একটুও ছোঁয়া লাগে না। একেবারে প্রেমে পবিত্র শিখা চিরদিন জ্বলে। স্বর্গ হতে আসে প্রেম, স্বর্গে যায় চলে। শক্তিকে সুপথ না দেখালে তা ক্ষতিই ডেকে আনে। ইউরিপিডিস। অ্যাথেন্সে সৌন্দর্য প্রতিযোগিতা হচ্ছে, নারীদের নয় পুরুষদের। প্রতিযোগিতার মাধ্যমে সবচেয়ে সুন্দর পুরুষ বাছাই করা হচ্ছে, সে হবে মিস্টার অ্যাথেন্স। প্রতিযোগী হিসেবে খোলা আকাশের নিচে অল্প
বয়সী অনেক ছেলে স্বল্প বসনে লাইন ধরে দাঁড়িয়েছে। বিচারকরা তাদের অঙ্গ প্রত্যঙ্গ মাপ নিচ্ছেন। ছেলেদের চলন বলন পরীক্ষা হচ্ছে। সারাদিন বিস্তর মাপামাপির পর শেষ বিকেলে ঘোষণা হলো, এবছর মিস্টার অ্যাথেন্স হয়েছে অ্যাথেন্সের অহংকার এলসিবিয়াডিস। তাকে জলপাই শাখার মুকুট পরিয়ে দিচ্ছে আগের বছরের মিস্টার অ্যাথেন্স। তার উপর ফুল বর্ষণ হচ্ছে, সবাই অভিনন্দন জানাচ্ছে, তার চারিদিকে এখন প্রশংসার বন্যা। সক্রেটিস নীরবে শিষ্যের বিজয় দেখছেন। দেখতে দেখতে ভাবছেন সৌন্দর্য কি জিনিস। তার পাশে হিম্পিয়াস নামের একটি ছেলে। সক্রেটিস দুম করে ছেলেটিকে প্রশ্ন করলেন, সৌন্দর্য মানে কি? হুট করে এমন প্রশ্নে লোকটি ঘাবড়ে গেছে, উত্তরে খুঁজে পাচ্ছে না। একটু ভেবে লাজুক লাজুক মুখে বলল, সুন্দরের কথা ভাবলে আমার শুধু মেয়েদের ছবি মনে আসে। একটি সুন্দর মেয়ে পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস। সক্রেটিস হাসতে হাসতে বলল, মনের সত্য কথাটাই বলেছ। তবে মেয়েদের মতো সুন্দর আরও অনেক কিছুই আছে। মেয়েদের চেয়ে দেবীরা আরও বেশি সুন্দর। এই তুলনার শেষ নেই। দেহের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। আজ যে মেয়েকে সুন্দর ভাবছ, কালকে তাকে অসুন্দর ভাববে। পরদিন আরেক মেয়েকে তার চেয়ে বেশি সুন্দর বা রূপবতী মনে হবে। তাই দেহের সৌন্দর্য দিয়ে কিছুকে সুন্দর বলা যায় না, দেহের সৌন্দর্য ফুরিয়ে যায়। ছেলেটি ভাবছে, রূপ ফুরিয়ে যায়, রূপ ক্ষণস্থায়ী, তাহলে দীর্ঘস্থায়ী কি আছে? ভেবে বলল, সোনা রূপা টাকা পয়সা এগুলোর মূল্য ফুরায় না, এগুলোই হলো সুন্দর জিনিস। সক্রেটিস আঙ্গুল দিয়ে দেবী এথিনার মূর্তি দেখিয়ে বললেন, মূর্তিটিকে স্বর্ণ আছে, আবার হাতির দাঁতের কারুকাজও আছে। সোনার চেয়ে হাতির দাঁতের কারুকাজ বেশি সুন্দর। ধন সম্পদ একটির চেয়ে অন্যটি বেশি মূল্যবান। তুমি রূপাকে সুন্দর বললে সোনা রাগ করবে, আবার সোনাকে সুন্দর বললে হীরা রাগ করবে। এর শেষ নেই। ছেলেটি বলল, তাহলে আপনিই বলুন সুন্দর মানে কি? সক্রেটিস হতাশ। ছেলেটির সাথে প্রশ্ন খেলা জমল না। তিনি বললেন, তাহলে শোনো, কোন একটি বস্তুর যে কাজ, বস্তুটি যদি ওই কাজ যথাযথভাবে করতে পারে তাহলে এই বস্তুটি সুন্দর। যেমন চোখের কাজ হলো দেখা। যে চোখ যত ভালো দেখতে পায় সে চোখ তত সুন্দর। ছেলেটি সক্রেটিসের চোখের দিক তাকিয়ে ফিক করে একটি হাসি দিল। সক্রেটিসের চোখগুলো বিশাল বড় বড়, একেবারে গরুর চোখের কাছাকাছি। বন্ধুরা তার চোখ নিয়ে অনেক হাসাহাসি করে। তার নাকটাও মোটা থ্যাবড়ানো। সক্রেটিস বললেন, আমার চোখ ইয়া বড়, কিন্তু এই চোখ সুন্দর, কারণ এই চোখ দিয়ে আমি অনেক বেশি দেখতে পাই। আমার নাক বোঝা, কিন্তু এই নাক সুন্দর, কারণ এই নাক দিয়ে আমি বেশি ঘ্রাণ নিতে পারি। ছেলেটি হাঁ করে সক্রেটিসের নাক চোখের দিকে তাকিয়ে আছে। সক্রেটিস বললেন, যা আমাদের কাছে লাগে, যা আমাদের প্রিয়, আর যা দেখে বা শুনে আমরা আনন্দিত হই, সেসব জিনিসই সুন্দর। সেটি ভাবছে সক্রেটিস সুন্দরের যে সংজ্ঞা দিলেন তাতে পৃথিবীর অসুন্দর কিছুই নেই। সে সাহস করে বলে ফেলল, তাহলে অসুন্দর কি? সক্রেটিস বললেন, পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে জ্ঞান, আর সবচেয়ে অসুন্দর জিনিস হচ্ছে অজ্ঞানতা। জ্ঞানের আলোয় সবকিছুই সুন্দর, অজ্ঞানতার অন্ধকারে সবকিছু অসুন্দর। জ্ঞান থাকে অন্তরে, তাই সৌন্দর্য বাইরের কোনো বিষয় নয়, সৌন্দর্য হলো অন্তরের উপলব্ধির বিষয়। পাশ থেকে তাদের আলাপ খেয়াল করছিল মিস্টার অ্যাথেন্স এলসিবিয়াডিস। চ্যাম্পিয়ন হওয়া উদযাপনের মধ্যেও সে সক্রেটিসকে খেয়াল করছিল। সে চিৎকার করে বলল, কি শোনালে গুরু? সৌন্দর্য বাইরের বিষয় নয়, ভেতরের বিষয়। শরীরের সৌন্দর্য তো বাইরের জিনিস, তাহলে আমি শরীরের সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়ে ভুল করেছি? এরপরে সে যেটি বলল সেটি একেবারে শব্দবোমা। সে বলল, আমি সিদ্ধান্ত নিলাম, আমি এই মুকুট ফিরিয়ে দেব। যে দ্বিতীয় হয়েছে আমি তাকে মিস্টার অ্যাথেন্স বলে ঘোষণা করছি। সকলে স্তম্ভিত। এই ছেলে কি বলছে? সক্রেটিস সৌন্দর্য নিয়ে কি না কি বললেন, আর তাতেই এত বড় সম্মান ফিরিয়ে দেবে? পুরস্কার হিসেবে সে পেয়েছে 100 স্ফোরা জলপাই তেল। স্ফোরা মানে বিরাট বড় মাটির মটকি। 100 স্ফোরা জলপাই তেলের অনেক দাম, দুখানা বিশাল জাহাজ কেনা যায় সেই দামে। এই বিশাল অর্থ ফিরিয়ে দেবে? সকলকে অবাক করে দিয়ে সে সেটিই করল। হাজার হাজার মানুষ দেখছে, তার দাসেরা 100 মটকি জলপাই তেল তার গাড়ি থেকে নামিয়ে অন্য গাড়িতে তুলে দিচ্ছে। প্রতিযোগিতার প্রধান বিচারক বললেন, এরকম ঘটনা অ্যাথেন্সে আর কোনোদিন ঘটেনি। এত বড় সম্মান আর এত টাকার তেল ফিরিয়ে দিচ্ছ? এলসিবিয়াডিসের কলিজা আছে। এই ছেলে সত্যিকারের বীর। এই তো আমাদের একলিস। একজন বলল, পদক ফিরিয়ে দিয়ে তুমি প্রমাণ করলে যে তুমি অ্যাথেন্সের চিরকালের সুন্দর মানুষ। তুমি সর্বকালের সেরা সুন্দর। তবে কিছু দুষ্ট মানুষ বলল, সক্রেটিস তো ওর প্রেমিক, প্রেমিকের কথায় সবকিছু ত্যাগ করলো। যাই হোক, দুষ্টু লোক সব জায়গাতেই থাকে। তাছাড়া বাকি সবাই তার প্রশংসার শুধু পঞ্চমুখ নয়, একেবারে সপ্তমুখ হয়ে গেল।
সবাই ঘাটে পথে সব জায়গায় এলসিবিআরএস প্রশংসা করে, কিন্তু সে শুধু একজনেরই প্রশংসা করে, তিনি হলেন সক্রেটিস। সে যেখানে যায় সবখানেই সক্রেটিসের প্রশংসা করে, সবখানে বড় গলায় বলে, আমি যা করছি সব সক্রেটিসের কথাই করি। কেউ যদি বড় হতে চাও সক্রেটিসের পথ ধরো। অ্যাথেন্সে একজনই শিক্ষক আছেন, তিনি হলেন সক্রেটিস। সক্রেটিস সামনে থাকলে তাকে থামিয়ে দেন, কিন্তু সামনে না থাকলে এলসিবিআরএস যা খুশি বলতে থাকে। প্রশংসার বন্যায় সক্রেটিসকে ভাসিয়ে দেয়। সে বললে সক্রেটিসের কথা প্রথমে শুনলে মনে হবে অকাজের কথা, দরকারি বিহীন কথা, মনে হবে ঠাট্টা করে খোঁচা মারছে, কিন্তু ভালো করে মনোযোগ দিয়ে বোঝা যায় কত শুকনো সেই খোঁচা। তার সহজ কথার মধ্যে কত কিছু লুকিয়ে আছে। সেই শুকনো খোঁচার কথা সে বলছে, সেটি হলো আয়োরনি। আয়োরনির এমন ব্যবহার সক্রেটিসের আগে কেউ করতে পারেনি। সে সবসময় মানুষকে হাসাচ্ছে, হাসতে হাসতে এমন গভীর কথা বলছে যাতে জীবনের অর্থ বদলে যাচ্ছে, নতুন করে ভাবতে শেখাচ্ছে মানুষকে। এলসিবিআরএসের একটি মারাত্মক দোষ আছে, সুন্দর মানুষ খুব সহজেই সে দোষে দুষ্ট হয়, সেও সেই দোষে আক্রান্ত। সে অত্যাধিক রকম স্ত্রীহীনা মানুষ, মেয়েদের ভীষণ দুর্বল, তার চরিত্র ভয়াবহ, তার নামে রগরগে কাহিনী মানুষের মুখে মুখে। সেসব কাহিনী অনেকগুলোই সত্য, এটি জানে তার মামি আসপাসিয়া। প্যারিক্লিস মারা যাওয়ার পর এলসিবিআরএস এখন সংসারের কর্তা, তাকে বাধা দেওয়ার কেউ নেই। সে সারা রাত কোথায় কোথায় থাকে কেউ জানে না। আসপাসিয়া গভীর রাত পর্যন্ত বসে থাকে, বুঝতে পারে এই ছেলে আর আসবে না, তাতে সুপথে আনতে সক্রেটিস আর আসপাসিয়া বুদ্ধি করে তার বিয়ে দিয়ে দিল। উচ্চ ঘরে সুশীলা বউ এলো তার ঘরে। মেয়েটিকে তার স্বামীর চরিত্র নিয়ে মানুষ নানা কথা বলে, কিন্তু মেয়েটি বিশ্বাস করে না। কিন্তু দিনে দিনে বুঝতে পারলো মানুষ ঠিকই বলে। অনেক দিন ধৈর্য ধরে অবশেষে স্ত্রী তার নামে ডিভোর্সের মামলা করলো। এলসিবিআরএস গেল সক্রেটিসের কাছে। সক্রেটিস পরামর্শ দিলেন, স্ত্রীকে প্রেমে ভুলিয়ে ঘরে নিয়ে এসো। এলসিবিআরএস সেটিই করলো, কিন্তু অত্যন্ত নাটকীয়ভাবে। ডিভোর্স আদালতে সবার সামনে স্ত্রীকে চুমো দিয়ে বলল, বউ ভুল করেছি, মাফ করে দাও, আর করবো না, বাড়ি চলো। বিস্ময় হতবাক মেয়েটি স্বামীর সাথে ঘরে ফিরে এলো, কিন্তু এলসিবিআরএস বদলালো না। সে তার একই রকম জীবন চালিয়ে গেল। কয়েক মাসের মধ্যে স্ত্রী ডিভোর্স নিয়ে এলসিবিআরএসকে ছেড়ে চিরতরে চলে গেল। আলোয় কালোয় মিলিয়ে এক বর্ণিল জীবন এলসিবিআরএসের। সে জীবনকে নিংড়ে নিংড়ে উপভোগ করছে। পেরিক্লিসের অনেক সম্পদের মালিক সে, ধরাকে সরা জ্ঞান করছে। সে উদ্ভূত কাউকে মানে না। সে সংসদে বক্তৃতা করতে গেলে চারিদিকে জ্বলে ওঠে। অনেকেই বলে পেরিক্লিসের উত্তরসূরি পাওয়া গেল, কিন্তু একটি বড় পার্থক্য হলো পেরিক্লিস গণতন্ত্র ভালোবাসতেন, কিন্তু এই ছেলে সেসবের মধ্যে নেই। তার মনের মধ্যে এক নায়ক আছে, সে যা ভালো মনে করে তাই করবে। এত কিছু হচ্ছে, তার মধ্যে যুদ্ধ হচ্ছে। অ্যাথেন্স আর স্পার্টার মধ্যে থেমে থেমে যুদ্ধ চলছে। প্যারিক্লিস ছাড়া অ্যাথেন্স এখন দুর্বল। স্পার্টা ভেবেছিল দুর্বল অ্যাথেন্সকে তারা তুড়ি মেরে হারিয়ে দেবে, কিন্তু তা হয়নি। অ্যাথেন্স দুর্বল হয়েছে ঠিকই, কিন্তু যারা বেঁচে আছে তারা দ্বিগুণ সাহসে উঠে দাঁড়িয়েছে। প্যারিক্লিসের স্বপ্ন তারা ধূলিসাৎ হতে দেবে না। এখন যুদ্ধে 1 নম্বর হলো এলসিবিআরএস। সিংহের মতো সাহসী আর শেয়ালের মতো ধূর্ত। সে কাউকে পরোয়া করে না, তার যুদ্ধ কৌশল আর সাহস সবাই পছন্দ করে। সে এখন অ্যাথেন্সের তরুণ নেতার মতোই তার ভাবসাব। সে কাউকে পাত্তা দেয় না, শুধু সক্রেটিসের কথা অক্ষরে অক্ষরে মেনে চলে। সক্রেটিস তাকে বুদ্ধি দেন, ভালো মানুষ করার পরামর্শ দেন, নেতা হওয়ার কৌশল শেখান। সক্রেটিস তার জীবন বাঁচিয়েছেন। অ্যাথেন্সে সক্রেটিস একমাত্র মানুষ যিনি কথা আর কাজে এক। তিনি শুধু মুখেই ভালো ভালো কথা বলেন না, কাজেও একই রকম। তার মতো জীবন শুধু বইতে পাওয়া যায়, কাহিনীতে পাওয়া যায়, বাস্তবে এরকম পাওয়া যায় না। অ্যাথেন্সের দেবতারাও সুসময়ে ভালো আর অসময়ে খুব খারাপ, কিন্তু সক্রেটিস সুসময় আর অসময় সবটাতেই একই রকম। সে সারাদিন সক্রেটিসের সাথে আঠার মতো লেগে থাকে। এলসিবিআরএস একদিনও সক্রেটিসের আড্ডা মিস করে না। সিম্পোজিয়ামে সে নিজে এসে সক্রেটিসকে নিয়ে যায়। তার ঘোড়া আছে, কিন্তু সক্রেটিসের ঘোড়া চড়ে না, তিনি হেঁটেই যাবেন। তাই এলসিবিআরএসও এখন হেঁটেই যায়। তার কারণে সক্রেটিসের সুনাম দুর্নাম দুই বাড়ছে। সক্রেটিস এসব নিয়ে মাথা ঘামান না। তিনি শিক্ষক, এলসিবিআরএসকে গভীর মায়া করেন। বাচ্চা যতই দুষ্টামি করুক, মা তাকে মৃদু বকুনি দিয়ে একটু পরেই বুকে নেন। তেমনি এলসিবিআরএস যতই দুষ্টু হোক, সক্রেটিস তাকে আগলে রাখেন, আশ্রয় দেন। অ্যাথেন্সে সবাই জানে যে এলসিবিআরএসের সবচেয়ে প্রিয় মানুষ হলো সক্রেটিস, আর সক্রেটিসের সবচেয়ে প্রিয় ছাত্র হলো এলসিবিআরএস। এলসিবিআরএস অ্যাথেন্সে নিত্য নতুন চমক দিচ্ছে। সবচেয়ে বড় চমক দিচ্ছে অলিম্পিক প্রতিযোগিতায়। অলিম্পিকে স্পার্টাই চ্যাম্পিয়ন হয়। স্পার্টার সাথে অ্যাথেন্সে কিছুতেই পারে না। এই এলসিবিআরএসের সহ্য হয় না, তাই অলিম্পিক পদক চাই। পদক পাওয়ার উপায়ও সে বের করে ফেলল। অলিম্পিকে ঘোড়ার রথের একটি খেলা আছে।
টাকা থাকলেই এই খেলায় যেতে যায়। এলসিবিআরডিসের কাছে টাকা কোনো সমস্যা নয়। সে অনেক টাকা দিয়ে পৃথিবীর সেরা ঘোড়া কিনলো, নিয়োগ দিল পৃথিবীর সেরা প্রশিক্ষণ। তার প্ল্যান কাজে এলো, সে চ্যাম্পিয়ন হলো, অ্যাথেন্সে পেল অলিম্পিক পদক। একবার দুইবার নয়, সে টানা 7 বছর ধরে প্রথম হলো। অ্যাথেন্সের ইতিহাসে কেউ কোনোদিন 7টি অলিম্পিক পদক পায়নি। সে নতুন যুগের বীর, সে নতুন অ্যাকিলিস, নতুন হারকিউলিস। সে যেখানে হাত দেয় সেখানেই সোনা ফলে। সে ভাবছে অলিম্পিক জয় তো হলো, এখন স্পার্টার সাথে যুদ্ধটা জেতা দরকার। সে যুদ্ধ বিষয়ে একটি নতুন পরিকল্পনা করলো। অ্যাথেন্স সিসিলি দ্বীপ আক্রমণ করবে। সিসিলি দখল করলে অনেক সম্পদ পাওয়া যাবে, সেই সম্পদ দিয়ে সেনা ভাড়া করে স্পার্টাকে হারাবে। সে সংসদে বলল, শুধু এই একটি উপায়ে আমরা স্পার্টাকে হারাতে পারি। এই মুহূর্তে তার চেয়ে জনপ্রিয় মানুষ কেউ নেই। সে যা বলে সবাই তার সাথে হয় হয় করে। তার প্রস্তাবে সংসদে পাশ হলো, অ্যাথেন্সে সিসিলি আক্রমণ করবে। সবাই খুশি, সক্রেটিস খুশি নয়। এই ছেলেটি সবসময় হিরো হতে চায়, শুধু শুধু ঝুঁকি নেয়। সক্রেটিস এত বড় ঝুঁকি নিতে তাকে নিষেধ করলেন, কিন্তু এলসিবিআরডিস শুনবে না, সে হিরো হবে। রাত পোহানোর আগে এলসিবিআরডিস অ্যাথেন্সের বিশাল নৌবাহিনী নিয়ে ভেসে চলল সিসিলি অভিমুখে। কিন্তু দিনের আলো ফুটতে দেখা গেল ভয়াবহ অঘটন। অ্যাথেন্সের সবার বাড়ির সামনে দেবতা হারমিসের মূর্তি থাকে, সেগুলো সব ভাঙা। ভয়াবহ অধর্মের কাজ। এত বড় দুঃসাহস কার? কয়েকজন সাক্ষী দিল এই কাজ এলসিবিআরডিসের। কাল রাতে তাকে বন্ধুদের নিয়ে রাস্তায় মদ খেতে দেখা গেছে। তারা মাতলামি করছে আর দেবতাদের গালি দিয়েছে। তারাই নিশ্চয়ই দেবতাদের মূর্তি ভেঙেছে। এই ভয়ঙ্কর কুকর্ম তার দলবলই করেছে। তার নামে বিচার বসলো, দ্রুত বিচার। তার অনুপস্থিতিতেই রায় হলো মৃত্যুদণ্ড। সে তখন সিসিলির পথে। তো আরেকটা জাহাজ পাঠাও, তাকে ধরে এনে হত্যা করো। এই মুহূর্তে সে সবচেয়ে জনপ্রিয় মানুষ থেকে সবচেয়ে ঘৃণিত মানুষ হয়ে গেল। শত্রুরা তার নামে যা খুশি বলতে লাগলো। সারা অ্যাথেন্সে তার নামে ছিছি পড়ে গেল। জাহাজ গেল তাকে ধরে আনতে। তার বন্ধুরা গোপনে অন্য জাহাজে খবর পাঠালো, পালিয়ে যাও, ধরা পড়লে নিশ্চিত মৃত্যু। অ্যাথেন্সে আর এসো না, পালাও। এলসিবিআরডিস জানতেও পারল না কারা তাকে ফাঁসালো। তার মনে হলো এক সকালে ঘুম ভেঙে দেখছে সে হঠাৎ হিরো থেকে জিরো হয়ে গেছে। সে পালিয়ে গেল, ছোট্ট নৌকা নিয়ে ভেসে পড়ল অজানা সাগরে। শুরু হলো তার অন্য এক জীবন। এই ঘটনায় জাহাজের সৈনিকরা হতবাক, তারা আর সিসিলি আক্রমণ করতে চায় না। নতুন সেনাপতি নিকিয়াস অ্যাথেন্সের সংসদে অনুরোধ পাঠালো। সিসিলি আক্রমণের সমস্ত পরিকল্পনা ছিল এলসিবিআরডিসের। সে ওই এলাকা চিনত, আমরা কেউ ওই দ্বীপ চিনি না। তাকে ছাড়া আক্রমণে যাওয়া বোকামি হবে। যুদ্ধ বন্ধ থাকুক। এই চিঠি পেয়ে অ্যাথেন্সের সংসদে গর্জে উঠল গণতন্ত্রের নেতারা। বলে, কি এসব? এলসিবিআরডিস ছাড়া কি অ্যাথেন্সে যুদ্ধও করতে পারবো না? আমরা শয়তান এলসিবিআরডিসকে শাস্তিও দেব, আর তাকে ছাড়া যুদ্ধও করব। অ্যাথেন্স থেকে নিকিয়াস আদেশ পেল, যুদ্ধ হবে, আর সেটি তোমাকেই করতে হবে সেনাপতি হিসেবে। একটি অনিচ্ছুক যুদ্ধ করতে তারা গেল সিসিলিতে। সেখানে অ্যাথেন্স বাহিনী শোচনীয়ভাবে হেরে গেল। নিকিয়াস মারা গেল সেখানেই। এই নিকিয়াসও ছিল সক্রেটিসের শিষ্য। এই পরাজয়ের জন্য সবাই দায়ী করলো এলসিবিআরডিসকে। অ্যাথেন্সে এখন এলসিবিআরডিস একটি গালির নাম। কোনো হঠকারী যুবক দেখলে তাকে বলে, তুই একটি এলসিবিআরডিস। চোখের জলে বুক ভাসিয়ে সক্রেটিস কৃতকে বললেন, এই কাজ সে করেনি। অ্যাথেন্সের নিয়ম সে জানে। দেবতার অপমান করা তার কাজ নয়, তাকে কেউ ফাঁসিয়েছে। কৃত বললেন, সমস্যা হলো তার কাজের জন্য এখন সবাই দোষী করেছে তোমাকে। সবাই বলছে সক্রেটিস এলসিবিআরডিসকে কুশিক্ষা দিয়েছে। সক্রেটিস শান্তভাবে বলল, শিষ্য ভালো কিছু করলে যেমন গুরুর সুখ্যাতি হয়, মানুষের মুখে মুখে খই ফোটে, তেমনি শিষ্য মন্দ কিছু করলে মানুষের নিন্দাটাও গুরুকেই সহ্য করতে হবে। মানুষের নিন্দা আমি ভাবছি না, আমি ভাবছি ছেলেটা এখন কোথায় আছে। কৃত বলল, চিন্তা নেই, সে পারস্যে আছে। সেখানে রাজাকে পরামর্শ দেওয়ার চাকরি পেয়ে গেছে। সে পারস্যের রাজার মিলিটারি উপদেষ্টা। সক্রেটিস বললেন, এই কদিনের মধ্যেই সে আমাদের শত্রু পারস্য রাজার এমন বিশ্বাসী লোক হয়ে গেল যে একেবারে মিলিটারি উপদেষ্টা করে ফেলল। কৃত হেসে বললেন, চক্ষের নিমেষে মানুষকে মুগ্ধ করার গুণ সে তোমার কাছ থেকেই শিখেছে। তার মুখের কথা বিশ্বাস না করে উপায় নেই। কিন্তু না, এলসিবিআরডিস কি করবে সে নিজে ছাড়া কেউ জানে না। অল্প কদিনেই সে পারস্যের রাজার সাথে বিশ্বাসঘাতকতা করে অ্যাথেন্সে আরেক শত্রুনগর স্পার্টায় হাজির হলো। স্পার্টার রাজা দেখল অ্যাথেন্সের সেরা যোদ্ধা এখন আমার কাছে। ও অ্যাথেন্সের ঘরের খবর জানে, ওর বুদ্ধিতেই আমি অ্যাথেন্সকে হারিয়ে দেব। রাজা এক মুহূর্তে তাকে সম্মানের সাথে নিজের উপদেষ্টা করে ফেলল। অ্যাথেন্সে খবর এলো এলসিবিআরডিস স্পার্টার পক্ষে যোগ দিয়েছে। অ্যাথেন্সবাসী ছি করতে লাগলো, এ কী রকম বিশ্বাসঘাতকতা! এত বছর ধরে আমাদের সাথে স্পার্টার যুদ্ধ চলছে, আর আমাদের সবচেয়ে
চৌকস জেনারেল চলে গেল তাদের পক্ষে। ওর তো দেশপ্রেম বলতে কোনো জিনিসই নেই। সে আমাদের সব যুদ্ধ কৌশল স্পার্টাকে বলে দেবে, আর ওরা আমাদেরকে কচুকাটা করবে। অ্যাথেন্সে জেতার আর কোনো সম্ভাবনা নেই। এক এলসিবিআরএসই বুদ্ধি দিয়ে আমাদের হারিয়ে দেবে। আরেক দল বলল এলসিবিআরএস আসলে আমাদের শত্রুদের লোক, এতদিন অ্যাথেন্সে গোপনে ঘাপটি মেরে বসেছিল, সে অন্য দেশের গুপ্তচর। আরেক দল বলল এলসিবিআরএস খারাপ হলে তার বন্ধুরা কেমন, তার সবচেয়ে প্রিয় মানুষ সক্রেটিস কেমন। তাদের বন্ধুচক্রে সবাই স্পার্টার লোক, তাদের 1 নম্বর পান্ডা সক্রেটিস। মাত্র কয়েকদিনের মধ্যে স্পার্টাও এলসিবিআরএসের ঝামেলায় পড়ল। এবারের ঘটনা হৃদয় ঘটিত। স্পার্টার রানীর সাথে তার গোপন প্রেম হয়ে গেছে, এমন গভীর প্রেম যে রানী তার সাথে পালিয়ে যাবে। আর একবার হেলেন আর পারস্যের ঘটনা ঘটবে স্পার্টার রাজমহলে। রাজা দেখলেন মহা বিপদ উপস্থিত। তিনি দুধকলা দিয়ে সাপ পুষিয়েছিলেন। দুষ্টু সাপ এলসিবিআরএসকে হত্যার আদেশ দিলেন রাজা। কিন্তু চতুর এলসিবিআরএস ততক্ষণে স্পার্টা থেকে অনেক টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে। এবার সে অ্যাথেন্সে ফিরে আসবে। খবর দিল, আমি আসলে বুদ্ধি করে স্পার্টার গোপন খবর আনতে সেখানে গিয়েছিলাম। স্পার্টাকে হারানোর সব গোমর এখন আমি জানি। আমি আসছি অ্যাথেন্সে। এখন তার সাথে অনেক টাকা দিয়ে অ্যাথেন্সের নেতাদের কিনে ফেললো সে। তার বিরুদ্ধে সব অভিযোগ বাতিল করা হলো। বীরের মতো আবার অ্যাথেন্সে ফিরল এলসিবিআরএস। অ্যাথেন্সে ফিরে যুদ্ধের জন্য তৈরি হলো। আবার শত্রু স্পার্টার সাথে লড়বে সে। কয়েকটি ছোট যুদ্ধেও জিতেও গেল, কিন্তু এবার একটি বড় যুদ্ধে হেরে গেল স্পার্টার কাছে। এবারও সবাই তাকেই দোষী করল। সবাই বলল সে ইচ্ছে করে অ্যাথেন্সকে হারানোর জন্য এমন করেছে। সে একজন বিশ্বাসঘাতক, তার বিচার হবে। সে আবার পারস্যে পালিয়ে গেল। এবার আর পারস্যের রাজা তাকে দরবারে জায়গা দিল না। দূরে এক ছোট্ট দ্বীপে সর্দার করে পাঠিয়ে দিল। সেই দ্বীপে প্রেম করার নিয়ম নেই। পারস্যের রাজা তাকে বলে দিয়েছিল, এই দ্বীপে যাই করো কোনো সমস্যা নেই, শুধু ওখানের মেয়েদের দিকে নজর দিও না, ওরা একেবারে প্রাণে মেরে ফেলবে। কিন্তু এলসিবিআরএস তো নিয়ম মানার লোক নয়। নতুন দ্বীপে গিয়েও সে ভাব করল সর্দারের মেয়ের সাথে। এক রাতে সে প্রেমিকার কাছে গিয়েছে, আর লোকজন তাকে ঘেরাও করলো। ন্যাংটা অবস্থায় সে পালানোর জন্য দৌড় দিল, কিন্তু একটি বর্ষা এসে লাগলো তার বুকে। অনেকে বলল স্পার্টা থেকে ভাড়াটে খুনি তাকে তখন সে মারা গেল, তার পরনে কিছুই নেই। ন্যাংটা অবস্থায় মৃত্যু হলো তার। শাস্তি হিসেবে সেভাবেই তার দেহ পাঠিয়ে দিল অ্যাথেন্সে। অ্যাথেন্সে এসে পৌঁছলো এলসিবিআরএসের ন্যাংটা লাশ দেখে সবাই বলে, কেন ছেলেটার এমন হলো? জীবনে কি কোনো শিক্ষা পায়নি? উত্তর হলো, শিক্ষা পেয়েছে। সক্রেটিস শিক্ষা দিয়েছে। সক্রেটিসের কাছে এর কোনো উত্তর নেই। এলসিবিআরএস সবার কাছে উচ্চ স্বরে বলে বেড়াতো সে সক্রেটিসের সবচেয়ে বড় ভক্ত। সক্রেটিসের কথায় সে উঠে বসে। শিষ্য পাপ করলে সেই দায় নিতেই হবে। অ্যাথেন্সের মানুষের কাছে এখন সক্রেটিসের একমাত্র পরিচয় সেই নষ্ট যুবক এলসিবিআরএসের গুরু। এলসিবিআরএস মারা যাওয়ার পর সবচেয়ে বিপদে পড়েছিল আসপাসিয়া। প্যারিক্লিসের মৃত্যুর পর সে ছিল সংসারের পুরুষ। আসপাসিয়া সন্তানকে বড় করার কাজে মনোযোগ দিয়েছিল। একরকম দিন কাটছিল, কিন্তু এলসিবিআরএস মারা যাওয়ার পর সত্যিকার বিপদ এলো, বড় বিপদ। আসপাসিয়া তো অ্যাথেন্সের নাগরিক নয়। সে একা ভদ্রভাবে জীবন কাটাতে পারবে না। লোকজন উৎপাত শুরু করলো। প্যারিক্লিস নেই, তার ভরসাও নেই। সে একা বিধবা, যার সহায় কেউ নেই, এমনকি আইনও নেই। যেহেতু সে অ্যাথেন্সের নাগরিক নয়, তার সাথে খারাপ কিছু হলে অ্যাথেন্সে আইনে বিচার হবে না। প্রতিদিন নানান প্রস্তাব আসছে। অনেক পুরুষই ঘরে নিতে চায় বুড়ি আসপাসিয়াকে, কেউই বিয়ে করতে পারবে না, তাই নেওয়ার লোকের অভাব নেই। বিষয় একটি, আসপাসিয়া একা থাকতে পারবে না। তাকে মিথ্যা মামলা দিয়ে হোক, অত্যাচারে হোক, তার জীবন দুর্বিষহ করে তুলছে। অনেক দিন একটা থাকলেও আর পারল না। অবশেষে এক মহিষের খামারের মালিকের ঘরে চলে গেল আসপাসিয়া। ছেলে রইল প্যারিক্লিসের বাড়িতে। ছেলে মোটামুটি বড় হয়ে গেছে, এখন নিজেই চলতে পারে। যেভাবে একদিন এসেছিল এই ঘরে, সেভাবেই এক গাধার গাড়িতে করে প্যারিক্লিসের বাড়ি ছেড়ে গেল। সে অনেক উচ্চ পর্যায়ের দার্শনিক, কিন্তু নারী। প্যারিক্লিস মারা যাওয়ার পর তার দার্শনিক পরিচয় মুছে গেছে। নারী হিসেবেই তাকে ছেড়ে যেতে হলো এই ঘর। অ্যাথেন্সের জীবন থেকে আসপাসিয়া মোটামুটি মুছে গেল। ভাগ্য প্রত্যেক মানুষকে কষ্টের ভাগ দিতে ঠিক সময় খুঁজে নেয়। ইউরিপিডিস। সক্রেটিস ও ইউরিপিডিস চিঠি পড়ছেন। তাদের নিমন্ত্রণপত্র পাঠিয়েছে থেসালির রাজার নাম আর্চিলস। তার রাজ্য অ্যাথেন্স থেকে প্রায় 500 কিলোমিটার উত্তরে, মেসিডোনিয়ার পাশে। এই রাজা জ্ঞানের জন্য পাগল।
তার বিশেষ জ্ঞান তৃষ্ণা আছে। তিনি প্রায়ই দেশ বিদেশের জ্ঞানীদের ডাকেন। জ্ঞানীরা তার রাজসভা আলোকিত করেন। সেখানে কবিরা গিয়া আনন্দে কবিতা লেখেন, নাট্যকারগণ মহাসুখে নাটক লেখেন, পণ্ডিতেরা ভালো ভালো কথা বলেন। তার সভায় গুণী লোকের কদর আছে। তিনি আশা করেন তার সভা পৃথিবীর সব জ্ঞানী একবার হলেও আসুক। তাই তিনি সক্রেটিস ও ইউরিপিডিসকে নিমন্ত্রণ পত্র পাঠিয়েছেন। তিনি ইউরিপিডিসকে লিখেছেন, জিউস ও এথিনা ভরসা, পরম পূজনীয় নাট্যকার, আমি আপনার অতীব গুণমুগ্ধ। আপনি জানিয়া সাতিশয় প্রতি হইবেন যে আমার রাজ্যে প্রায়শই আপনার নাটক অভিনীত হইয়া থাকে। আমার প্রজাগণ উক্ত নাটক অতিশয় আনন্দের সহিত আস্বাদন করিয়া থাকে। এই অবস্থায় আপনি কিয়কালের জন্য থেসালি নগরে আমার রাজভবনে আতিথ্য গ্রহণ করিলে আমি বিশেষ কৃতজ্ঞ হব। আমার রাজ্যে আসিয়া আপনি যদি একখানা নাটক রচনা করেন, আমরা নিজেদেরকে অত্যাধিক ধন্য মনে করিব। যদি আপনার বিশেষ অসুবিধা না থাকে, আমার বিশেষ রাজবাহন প্রেরণ করিয়া আপনার থেসালি আগমনের ব্যবস্থা করিতে পারি। থেসালির জনগণ তাহাদের চর্মচক্ষে আপনাকে দেখিবার নিমিত্ত অত্যাধিক উদগ্রীব হইয়া আছে। আপনি যদি সম্মানী বা অন্য কিছু লইয়া কোনো রূপ ভাবনায় থাকেন, আমি নিশ্চিতা দিয়া অবহিত করিতেছি যে থেসালি আপনাকে নিরাশ করিবে না। আপনার ব্যগ্র হইবার প্রয়োজন নেই। ধীরে সুস্থে ভাবনা চিন্তা করিয়া সিদ্ধান্ত লইয়া আমাকে অবগত করিলেই হইবে। আমার বিশেষ দূত আগামী চন্দ্রের 11 দিবসে আবার আপনার সহিত সাক্ষাৎ করিবে। তৎকালে চূড়ান্ত কথা জানালেই চলিবে। ইতি আপনার অতিশয় গুণমুগ্ধ আর্চিলস থেলাসিনগর। সক্রেটিসের কাছে পাঠানো চিঠিতেও রাজা এই রকম করে কথা লিখেছেন, শুধু নাট্যকরের জায়গায় দার্শনিক। চিঠিখানা দুবার পড়ে সক্রেটিস তাকালেন ইউরিপিডিসের দিকে। তার চোখে আসলে তুমি যাবে না এমন প্রস্তাব ফিরে দেবে? ভেবে দেখো, সারা জীবন অভাবের মধ্যে কাটালে, এখন শেষ বয়সে সুযোগ এসেছে একটু সুখের দিন কাটানোর। রাজার অতিথি হয়ে থাকবে। চলো আমরা দুজন মিলে যাই। সক্রেটিস শান্ত চোখে ইউরিপিডিসের দিকে তাকালেন। নাট্যকার মিথ্যা বলেননি। রাজা আন্তরিকভাবেই নিমন্ত্রণ করেছেন। সেখানে মহা সুখের দিন কাটানো যাবে। কিন্তু সুখ শব্দটি মনে হতেই সক্রেটিসের মাথা ভনভন করে উঠল। কোন সুখের কথা ভাবছেন তিনি? টাকা পয়সা? অ্যাথেন্স থেকে দূরে গেলে টাকা পয়সা কি তাকে সুখ দেবে? অ্যাথেন্স থেকে বাইরে যাওয়ার কথা মনে হলেই তার প্রাণ কেঁদে ওঠে। এর আগেও অনেকেই তাকে নিতে চেয়েছে, কিন্তু সক্রেটিস যাননি। সক্রেটিস ইউরিপিডিসের হাত ধরে বললেন, এই জীবনে শুধু যুদ্ধ করা ছাড়া অন্য কোনো কারণে অ্যাথেন্স ছেড়ে কোথাও যায়নি। তো এই বুড়ো বয়সে গিয়ে আর কী হবে? আমি এখানেই থাকি। ইউরিপিডিস ভাবছেন সক্রেটিস কি আসলে একজন বোকা মানুষ? কিছুদিনের জন্য অ্যাথেন্সের বাইরে যেতেও তিনি রাজি হচ্ছেন না, নাকি সক্রেটিস ভীরু? অ্যাথেন্সের পরিচিত জীবন থেকে বের হওয়ার সাহস তার নেই। সক্রেটিস আবার বললেন, আমি অ্যাথেন্সকে ভীষণ ভালোবাসি। এই সারা অ্যাথেন্স আমার বাড়ি। অ্যাথেন্স ছেড়ে আমি কোথাও থাকতে পারবো না। ইউরিপিডিস নিরাশ হয়েছেন। তিনি হাঁটতে শুরু করলেন। নাট্যকারকে কষ্ট দিয়ে সক্রেটিসেরও মন খারাপ, কিন্তু তিনি অ্যাথেন্স ছেড়ে যেতে পারবেন না। কোনো কিছুরই লোভ নেই। সক্রেটিস বেশিক্ষণ মন খারাপ করে থাকতে চান না। মন ভালো করার জন্য উপায় খুঁজতে লাগলেন তিনি। সবচেয়ে ভালো উপায় হলো জেনথিপির সাথে রাগ অনুরাগ খেলা। সক্রেটিস ঠিক করলেন রাজার চিঠি নিয়ে জেনথিপিকে মজা করে একটু খোঁচা দেবেন। খোঁচায় জ্বলে উঠবেন জেনথিপি। তবে সক্রেটিস অভিনয় করে বললেন, আমি সব ছেড়ে এক্ষুনি থেসালি চলে যাব। জেনথিপি করুণ চোখে বললেন, না না, তুমি কিছুতেই যেতে পারবে না। সক্রেটিস হবে মিথ্যি রাগ, আর জেনথিপি হবে সত্যি সত্যি অনুরাগ। এই রাগ অনুরাগের খেলায় মন ভালো হয়ে যাবে। এই ভেবে তিনি জেনথিপিকে পিন দিয়ে বললেন, বুঝলে, অ্যাথেন্সের মানুষ তো আমাকে চিনল না। দূরের মানুষ ঠিকই চিনেছে। দেশ বিদেশের রাজারা পর্যন্ত আমাকে চিনেছে। দেখো, বিরাট এক রাজা দাওয়াত করেছে। চিঠি পড়ে দেখো। জেনথিপির মাথায় সারাদিন সংসারের হাজারো চিন্তা। তিনি বললেন, চিঠি পড়ার সময় আমার নেই। তিনি বিষয়টিকে পাত্তাই দিলেন না। সক্রেটিসের কাছে কত লোকে চিঠি লেখে, কত লোক দাওয়াত করে। ওসব চিঠিতে তাকে ভারী ভারী কথা, মোটা মোটা আলাপ। ওসব চিঠি পড়ে জেনথিপির লাভ নেই। সক্রেটিস দেখলেন বউ মজা বুঝছে না, ঘটনা জমছে না। তখন তিনি শব্দ করে চিঠিটা পড়ে বললেন, বিষয়টা বুঝেছ? দাওয়াত করেছেন একজন রাজা। সেই রাজা খুবই দিলদার লোক। একবার গেলে জীবনে আর টাকা পয়সার চিন্তা থাকবে না। আমি যাই, কদিন রাজার কাছে আরামায়েশ করে আসি। জেনথিপি নিশ্চিত নন থেসালি যাওয়া ভালো নাকি না যাওয়া ভালো। তিনি জিজ্ঞেস করলেন, রাজাকে কোনো টাকা দিতে হবে না? সক্রেটিস বললেন, টাকা দিতে তো হবেই না, উল্টো রাজাই আমাদেরকে টাকা দেবেন। এবার জেনথিপি লাভ দিয়ে বললেন, তাহলে এত ভাবাভাবির কি আছে? বসে বসে টাকা পেলে কেন যাবে না? যাব, অবশ্যই যাব।
জেনথিপি যাওয়ার জন্য প্রস্তুত, তিনি পারলে এক্ষুনি রওনা করেন। সক্রেটিস বুঝলেন তিনি ধরা খেয়েছেন। তিনি চেয়েছিলেন বউয়ের সাথে একটু মজা করবেন, রাগ অনুরাগের খেলা হবে, কিন্তু সেটি বুমেরাং হয়েছে। জেনথিপি থেসালি যাওয়ার জন্য গোছানো শুরু করে দিয়েছেন। এখন সক্রেটিসের না যাওয়ার জন্য বুদ্ধি করতে হবে। এত সময় যা বলেছেন এখন সেটি উল্টা বলতে হবে। সক্রেটিস বললেন, থেসালির মেয়েরা নাকি দেখতে মন্দ নয়। জেনথিপি বললেন, সেখানে মেয়েদের কথা উঠলো কেন? আপনাকে তো দাওয়াত করছে রাজা, কোনো মেয়ে তো দাওয়াত করেনি। সক্রেটিস বললেন, হ্যাঁ, সেই রাজা খুবই ভালো মানুষ, অতিথিদের অনেক খাতির যত্ন করেন। অতিথিদের জন্য প্রতি রাতে আনন্দ ফুর্তির ব্যবস্থা আছে, আনন্দ ফুর্তিতে মেয়েরাও থাকে। বোঝই তো রাজাদের ব্যাপার, অন্যরকম আমোদ প্রমোদ। সক্রেটিস ভাবছেন আর জেনথিপির দিকে আর চোখে তাকাচ্ছেন। জলপাই তেলের কুপি নিভু নিভু জ্বলছে, কুপির চেয়ে বেশি জ্বলছে জেনথিপির চোখ। একটু পরেই সেই চোখ থেকে আগুন বের হবে। সক্রেটিস আবার বললেন, সেই রাজদরবারে নাকি কয়েকজন কবি আছেন, তারা সেখানে গিয়ে আর ফেরেননি, সেখানেই বিয়ে করে ঘর সংসার করেছেন। রাজা ভালোই ব্যবস্থা করে দিয়েছেন। যাই হোক, আমি বুড়ো মানুষ, 3 কাল গিয়ে 4 কাল এলো বলে আমার আর বিয়ে শাদী কিছু হওয়ার সম্ভাবনা নেই। আমি গেলে কিছু টাকা পয়সা আসবে, সংসার ভালো চলবে। আগামী পরশু শুভ দিন, পরশুই যাত্রা করি। জেনথিপি চিৎকার করে উঠলেন, খবরদার বলছি, চুলায় যাক তোমার টাকা পয়সা, সেখানে তোমার যাওয়া হবে না। কাল থেকে তুমি ঘরে বন্দি। সক্রেটিস বললেন, বন্দি? জেনথিপির কারাগারে? হ্যাঁ, জেনথিপির কারাগারেই বন্দি। থেলাসি নাম একবার মুখে আনলে 1 বছর হাজত বাস, মনে থাকে যেন। সক্রেটিস মনে মনে হাসতে হাসতে খাওয়া শেষ করলেন। খাওয়ার সময় এই আলাপের পরে জেনথিপির মধ্যে একটু পরিবর্তন দেখা গেল। আজ তিনি একটু হেসে হেসে কথা বলছেন। কোন ফাঁকে একটু সাজুগুজু করে নিয়েছেন। স্বামী আশেপাশে ঘুরঘুর করছেন, অকারণেই হাসছেন। সক্রেটিস দেখলেন বিষয়টা মন্দ নয়। এখন মাঝে মাঝে থেসালি আলাপ করতে হবে। শেষ কবে যে জেনথিপি এমন অকারণে হেসেছিলেন সক্রেটিস মনে করতে পারছেন না। ইউরিপিডিস সিদ্ধান্ত নিয়েছেন তিনি থেসালি চলে যাবেন। তিনি রাজার আতিথ্য গ্রহণ করবেন। অনেক দিন থেকেই অ্যাথেন্স তার অসহ্য লাগছে। এখানের মানুষ তাকে অকারণে জ্বালায়, সারা জীবন জ্বালিয়েছে, এখন বুড়ো বয়সেও ছাড়ছে না। ব্যঙ্গ বিদ্রুপ শেষ নেই। আর কত? তিনি ভাবছেন, আমি এদের জন্যই লিখেই যাচ্ছি আর এরা অপমান করেই যাচ্ছে, আমাকে নিয়ে এখনও কৌতুক করছে। আমি থাকবো না এখানে। রাজা আর্চিলস তাকে সজ্জন মানুষ, তিনি গুণীর কদর করেন, সেখানে মন ভালো থাকবে। সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। ইউরিপিডিসের মনে হচ্ছে আজই অ্যাথেন্স ছেড়ে চলে গেলে ভালো হয়। তিনি বাধা ছাধা শুরু করলেন। তার জিনিসপত্রের বহর দেখে মনে হচ্ছে তিনি আর কোনো দিন অ্যাথেন্সে ফিরতে চান না। অনেক বইপত্র নিয়ে তিনি থেসালি নগরে চলে গেলেন। থেসালিতে অনেক শীত। 80 বছরের বৃদ্ধ ইউরিপিডিস ঠান্ডায় কাবু হয়ে পড়লেন। কিন্তু থেসালিতে অত্যন্ত একটি নাটক তাকে লিখতেই হবে। বুড়ো বয়সে অভিনয় করতে অন্যরকম চরিত্র লাগবে। পাগলের চরিত্র হলে মন্দ হয় না, লম্বা চুলের পাগল হলে ভালো হয়। ইউরিপিডিস ভাবছেন তিনি পাগল চরিত্র করবেন, কিন্তু সারা জীবন তিনি নারীদের নিয়ে লিখেছেন। বুড়ো বয়সে আর অন্য কিছু করে কি হবে? তাহলে পাগল নয়, নাটক হোক পাগলি নিয়ে। আনন্দের দেবতা ডিওনিয়াসেসকে নিয়ে লিখলেন কাহিনী। এই দেবতাকে থেসালি শহরের লোকেরা বলে বাক্কাই। তিনি নাটকের নাম দিলেন বাক্কাই। এমন থিপসের রাজা আনন্দের দেবতা, ডিওনিসাসকে দেবতা হিসাবে মানেন না, তার অনুষ্ঠান করতে দেন না। দেবতা তাদের চরম শাস্তি দিলেন। মেয়েরা সব উন্মাদ হয়ে গেল, রাজাকে হত্যা করল। ইউরিপিডিস অভিনয় করলেন পাগলি নারী রাজমাতার চরিত্রে। এই মা উন্মাদ হয়ে নিজের ছেলেকে হত্যা করে। উত্তর গ্রিসের তীব্র শীত, এই শীত ইউরিপিডিসকে সহ্য হলো না। প্রথম শীতেই মারা গেলেন তিনি। সক্রেটিসের প্রিয় বন্ধু, প্রিয় নাট্যকার চলে গেলেন চিরতরে। অ্যাথেন্সের বিপ্লবী নাট্যকার, যিনি নাটক দিয়ে সমাজ বদলানোর স্বপ্ন দেখতেন, তিনি বিদায় নিলেন। ইউরিপিডিস মারা গেছেন। অ্যাথেন্সে খবর এসেছে। লোকজন সারা জীবন তাকে নিয়ে হাসাহাসি করেছে, মরণেও সেটি বন্ধ হলো না। রাস্তাঘাটে লোকজন বলছে, সে কি নাট্যকার ছিল নাকি? সে মঞ্চে উঠে দার্শনিক আলাপ করত। ওই বেটা মারা গেছে, ঝামেলা গেছে। কবিরাও হাসি ঠাট্টা করছে। এত বড় কবি যে সে দেশের মাটিতেও মরতেও পারল না। মনে হচ্ছে ইউরিপিডিসের মৃত্যুতে অ্যাথেন্সের শিক্ষিত সমাজ কোনো দুঃখ পায়নি। কিন্তু হঠাৎ বাইরে বের হলে সফোক্লিস, 90 বছরের বৃদ্ধ, পেপিরাস নিয়ে বের হলেন। দাসকে ডেকে বললেন, সবাইকে খবর দাও, আমি ইউরিপিডিসের জন্য গান গাইব। তার জন্য শোক র্যালি হবে, তাতে আমি গাইব, আয়োজন করো।
মানুষ অবাক, সারা জীবন ইউরিপিডিসকে হারিয়ে মজা নিয়েছেন সফোক্লিস, রসিয়ে রসিয়ে তার কষ্ট উপভোগ করেছেন। জীবনভর একটি শত্রুতা ছিল দুজনের, এখন মরার পর তাকে নিয়ে গান গাইবেন সফোক্লিস। ইউরিপিডিসের জন্য শোক র্যালি বের হলো, তাতে নেতৃত্ব দিচ্ছেন সফোক্লিস। 90 বছরের বৃদ্ধ গান গাইছেন, গলা কাঁপছে, স্বর বের হতে কষ্ট হচ্ছে, কিন্তু গলার স্বর এখনো মিষ্টি, চিকন একটি সুন্দর সুর। কবি চলে গেছে চিরতরে, কাঁদো অ্যাথেন্স কাঁদো, কবি হারিয়ে গেছে বহু দূরে, বুক ভাসিয়ে কাঁদো। সফোক্লিসের চোখে পানি, দরদর করে পড়ছে পানি, পানি থামছে না। সফোক্লিস সারা জীবন অভিনয় করেছেন, তিনি চাইলেই কাঁদতে পারেন, কিন্তু আজ এমনি এমনি চোখের পানিতে বুক ভেসে যাচ্ছে। তার সাথে সবাই কাঁদছে, প্রতিটি তরুণ কাঁদছে। কবি চলে গেছে চিরতরে, কাঁদো রে ভাই কাঁদো। সফোক্লিস জোরে হাঁটতে পারেন না, তাই সব যাত্রা খুবই ধীরে ধীরে চলছে। সফোক্লিস নিজেও জানেন না তিনি কেন এমন করে কাঁদছেন। তিনি সারা জীবন ইউরিপিডিসকে হারিয়েছেন। ইউরিপিডিস যত ভালোই নাটক লিখুক, তিনি প্রথম হতে পারতেন না। অ্যাথেন্সের বিচারকরা সবসময় সফোক্লিসকে প্রথম করে দিত। প্রতি বছর বিজয়ীর মঞ্চে দাঁড়িয়ে পুরস্কার হাতে নিয়ে করুণার চোখে তিনি তাকাতেন ইউরিপিডিসের দিকে, তীব্র আনন্দ উপভোগ করতেন পরাজিত ইউরিপিডিসের বিষণ্ণ চেহারা। আর আজ ইউরিপিডিস চোখ বুজে আছে, মরণে তিনি প্রথম হয়ে গেছেন, মরণে সফোক্লিসকে হারিয়ে দিয়েছেন। এই মরণে যদি কেউ সত্যিকার কষ্ট পেয়ে থাকেন, তিনি হলেন সফোক্লিস। তার মনে হচ্ছে বেলা শেষ হয়ে আসছে। অ্যাথেন্সে যে মারাত্মক আনন্দ নিয়ে নাটক লিখে গেছেন সারা জীবন, সেই সোনালি দিন শেষ হয়ে আসছে। শেষের সূর্য অন্য আলো নিয়ে বিদায় নিচ্ছে। ইউরিপিডিস যে কত বড় নাট্যকার ছিলেন সেটি সফোক্লিস বুঝতেন। অ্যাথেন্সের মানুষ বোঝেনি যে তিনি যুগের থেকে আগানো সাহিত্যিক ছিলেন। সফোক্লিস ভাবছেন, প্যারিক্লিসের মৃত্যুর সময় আমার খুব খারাপ আচরণ করেছি, সেটি ঠিক হয়নি। অ্যাথেন্সের জন্য তার মতো মানুষেরই দরকার ছিল। আমি সারা জীবন ইউরিপিডিসকে তাচ্ছিল্য করে যে অপরাধ করেছি, এখন তার প্রায়শ্চিত্ত করছি। সক্রেটিসও হাঁটছেন প্রথম সারিতে। তার গানের গলা ভালো নয়, তিনি গাইছেন না, কাঁদছেনও না, মন খারাপ, কিন্তু চোখে পানি নেই। তার চারপাশে বেশ কয়েকটি তরুণ হাঁটছে, ফিদো, প্লেটো নিঃশব্দে হাঁটছে। সক্রেটিস বারবার সফোক্লিসের দিকে তাকাচ্ছেন। এই লোক এমন করে কাঁদছেন কেন? তার দিনও কি শেষ হয়ে আসছে? তিনি মৃত্যুর সঙ্গীত গাইছেন। এই গান কি ইউরিপিডিসের জন্য, নাকি নিজের মৃত্যুর বার্তা পেয়ে গেছেন সফোক্লিস? এত করুণ গান তিনি জীবনে শোনেননি। কেমন একটি গম্ভীর কান্নার আওয়াজ আসছে। কবি চলে গেছে চিরতরে, কাঁদো রে ভাই কাঁদো। শোকযাত্রা থেকে ফিরে সফোক্লিস গালে হাত দিয়ে বসে আছেন, ভাবছেন অ্যাথেন্স আর কতদিন টিকতে পারবে। স্পার্টার সাথে যুদ্ধ চলছে, নৌশক্তি শেষ হয়ে গেছে সিসিলির যুদ্ধে, কোনো নেতা নেই। এখন অ্যাথেন্সের পরাজয় শুধু সময় ব্যাপার, তবু তারা লড়ছে। বৃদ্ধ সফোক্লিস চোখের সামনে দেখছেন অ্যাথেন্স শেষ হয়ে যাচ্ছে। যুবকদের মনে বল নেই, কারো কোনো সাহস নেই। তার মনে পড়ে পারস্যকে হারানোর পরে অ্যাথেন্সের রাস্তায় বিশাল মিছিল, সেই মিছিলে গান গাইছিলেন তরুণ সফোক্লিস। সেদিন কি টকবক করছিল তরুণরা, আর আজ তরুণদের মনে কোনো সাহস নেই, সব মাজা ভাঙ্গার মতো হাঁটে। কি করা যায়? অস্ত্র হাতে নেওয়ার বয়স নেই, তবে কলম আছে, এখনও চাইলেই লিখতে পারেন। কয়েক বছর কিছু লেখেননি, এবার লিখতে হবে। সামনে নাটক উৎসব, সারা জীবনে তিনি এই উৎসবে নাটক করেছেন। কয়েক বছর ক্লান্ত দিয়েছিলেন, এবার আবার নামবেন। এবার অ্যাথেন্সের গৌরবের কথা বলতে হবে। নাটক এমনভাবে যাতে তরুণদের মনে হয় অ্যাথেন্সের জন্য চাইলেই কিছু করা যায়। সফোক্লিস নাটকে প্লট ভাবছেন, কোনো প্লট লিখবেন। নাটক জনপ্রিয় হতে হবে, মানুষের মনে ধরতে হবে। তার যে নাটকটা মানুষের সবচেয়ে মনে ধরেছিল সেটি হলো রাজা ইডিপাস। ইডিপাসের ট্র্যাজেডি মানুষকে কাঁদিয়েছে। নিজের মায়ের সাথে সন্তান ইডিপাসের বিয়ের কাহিনী খুব চলছিল, গ্রামগঞ্জে এখনও মানুষ অভিনয় করে সেই নাটক। রাজা ইডিপাস নাটকের বইটা অনেক কপি বিক্রি হয়েছে। তাহলে নতুন নাটকে রাজা ইডিপাসকে অ্যাথেন্সে নিয়ে এলে কেমন হয়? ইডিপাস শেষ বয়সে অ্যাথেন্সে এলো, অ্যাথেন্সের মানুষ তাকে আশ্রয় দিল, এই কাহিনী নিয়ে লিখলে কেমন হয়? সফোক্লিস কলম নিলেন, একটানা লেখা শুরু করলেন। কাহিনী দাঁড়ালো এরকম: অন্ধ বৃদ্ধ ইডিপাস কোনো জায়গায় আশ্রয় পাচ্ছে না। সে অভিশপ্ত, নিজের বাবাকে খুন করেছে, নিজের মাকে বিয়ে করেছে, তাদের সন্তান হয়েছে। সেই মারাত্মক রকমের অভিশপ্ত, তার মতো অভিশপ্তকে কেউ জায়গা দেবে না। ঘুরতে ঘুরতে সে এলো অ্যাথেন্সে। অ্যাথেন্স একটি মহৎ নগর, এখানের মানুষের মন অনেক বড়। সে অ্যাথেন্সে আশ্রয় পেল। অ্যাথেন্সের রাজা থিসিয়াস তাকে জায়গা দিলেন, ভরসা দিলেন। শেষ কটা দিন ইডিপাসের ভালো কাটলো। ইডিপাস মারা গেল, অ্যাথেন্স তাকে কবর দেওয়ার জায়গাও দিল। অভিশপ্ত রাজার শেষ আশ্রয় হলো অ্যাথেন্স। কাহিনী শেষ করে সফোক্লিস নাটকের নাম দিলেন ইডিপাস অ্যাথেন্সে। নামটা লিখে তার কেমন যেন মনে হলো, লোকে মনে করবে অ্যাথেন্সের ফুটানি দেখাতে ইচ্ছে করে এই নাটক। নাটকের নামে অ্যাথেন্স শব্দটা দেওয়া যাবে না। সফোক্লিস থাকেন অ্যাথেন্স উপশহরে, তার পাড়ার নাম কলোনাস।
তিনি ভাবছেন তাহলে কাহিনীতে রাজা ইডিপাসের কবর হোক কলোনাসে, তো নাটকের নাম হোক ইডিপাস কলোনাসে। আর কদিন পরে নাটক নিয়ে মঞ্চে উঠতে হবে। তা আর তর সইছে না। মনে হচ্ছে এক্ষুনি ছুটি গিয়ে সবাইকে ডেকে অভিনয় শুরু করে দেব। তার মনের মধ্যে গুনগুন করছে নতুন নতুন সংলাপ। এমন সময় খবর এলো থিয়েটার নয়, তাকে যেতে হবে আদালতে। তার নামে মামলা হয়েছে। মামলা করেছে তার নিজের ছেলে। অভিযোগ, তার নাকি মস্তিষ্ক বিকৃতি ঘটেছে, তিনি পাগল হয়ে গেছেন, তাকে যেন কোনো পাবলিক প্রোগ্রামে অংশ নিতে দেওয়া না হয়। লেখক স্তম্ভিত হয়ে গেলেন। তিনি জীবনে অনেক শত্রুর সাথে লড়েছেন, কিন্তু তাকে আদালতে ডাকতে সাহস করেনি। সেটি করলো তার নিজের ছেলে ইউফোন। তার ছেলেও লেখক, সেও নাটক করে। গভীর বেদনায় সাগর তীরে গেলেন। সাগরের স্থির পানিতে ছায়া পড়ছে তার বৃদ্ধ মুখের। তিনি ভাবছেন, আমি কি প্রয়োজনের চেয়ে বেশি দিন বেঁচে আছি? আমার বেঁচে থাকার কি ওদের সহ্য হচ্ছে না? বৃদ্ধ পিতা কি সমস্যা করছেন ছেলেকে? তিনি নিজেই লিখেছিল, তোমার সবচেয়ে বড় শত্রু তুমি নিজেই। তার নিজের ছেলেকেই তাকে শত্রু ভাবছে। তিনি আদালতের শুনানিতে গেলেন, তেমন কথা বললেন না, শুধু তার নতুন নাটক থেকে সংলাপ আবৃত্তি করতে লাগলেন। আদালতে কাঁপা কাঁপা গলায় তিনি বললেন ইডিপাসের সংলাপ, এই মহতী অ্যাথেন্স আমাকে আশ্রয় দিল। আমি অ্যাথেন্সের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করব। এক টুকরো পবিত্র মাটিতেই আমার কবর হবে। আমাকে কেউ জায়গা দেয়নি, সবাই অভিশপ্ত বলেছে, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, কিন্তু আশ্রয় দিয়েছে মহান নগরী অ্যাথেন্স। তার সুললিত সংলাপে আদালতে সবাই আশ্চর্য হয়ে গেল। এই 90 বছর বয়সেও তিনি যেভাবে মুখস্থ আবৃত্তি করছেন, সেটি তরুণদের পক্ষেও সম্ভব নয়। বিচারক নিশ্চিত সে তার মামলাকারী যুবক ছেলেকেই তার মতো করে পারবে না। বিচারকগণ মুগ্ধ হয়ে সফোক্লিসের নাটক দেখছেন। নাটক শেষ করা মাত্র ওই কক্ষে সবাই দাঁড়িয়ে তাকে কুর্নিশ জানালো। প্রধান বিচারক তার ছেলেকে বলল, তোমাকে ধন্যবাদ ইউফোন, তুমি বেকুবের মতো তোমার বাবাকে পাগল ঘোষণা করতে এখানে নিয়ে এসেছো বলেই আমরা পৃথিবীর সর্বকালের সেরা নাট্যকারের চমৎকার অভিনয় চোখের সামনে দেখতে পেলাম। এখন আমাদের উচিত তোমাকে বিশাল জরিমানা করা, কিন্তু তুমি সফোক্লিসের পুত্র, সেই বিবেচনায় তোমাকে মাফ করা হলো। পিতার কাছে ক্ষমা চেয়ে তার আশীর্বাদ নিয়ে নাও। চোখের জল মুছে সফোক্লিস ছেলেকে ক্ষমা করলেন। ছেলে বুঝলো তার পিতা কেন জীবনে কোনো প্রতিযোগিতায় হারেননি। তার 2 দিন পরে থিয়েটারের মঞ্চে সফোক্লিস আবার অভিনয় করলেন ইডিপাস কলোনাসে। আবার প্রথম হলেন, পুরস্কার নিলেন, কিন্তু মঞ্চ থেকে ফিরতে পারলেন নাট্যকার। জীবনের শেষ নাটকের প্রথম পুরস্কার হাতে নিয়ে মঞ্চেই মারা গেলেন সফোক্লিস। মধু ছড়াতে ছড়াতেই পৃথিবী ছেড়ে গেলেন অ্যাথেন্সের মধুকর। মৃত্যুতেও তিনি আরেকটি নতুন কাজ করে গেলেন। তিনি লিখে গেলেন, তার মৃত্যুতে যেন কোনো অনুষ্ঠান করা না হয়, একেবারে অনাড়ম্বরে নিয়ে যাওয়া হয় সমাধিতে। তিনি সারা জীবন অনেক আড়ম্বরের ছিলেন। একেবারে একাকী নিশ্চিন্তে ঘুমোতে চান। কয়েক মাসের মধ্যে চলে গেলেন অ্যাথেন্সের ট্র্যাজেডির প্রধান 2 মানুষ, সফোক্লিস আর ইউরিপিডিস। সক্রেটিস ফুল দিলেন সফোক্লিসের কফিনে। ইউরিপিডিস ও সফোক্লিস মারা গেছেন। এরিস্টোফানিস তাদের নিয়ে নাটক লিখবে। নাটকের নাম ব্যাং। এরিস্টোফানিস সারা জীবন ইউরিপিডিসকে ব্যঙ্গ করে নাটক লিখলেন, এখন মরণেও ছাড়বে না। সে প্লট বানালো। মরার পরে নাট্যকার এস্কিলাস মাতালের সহকবি হয়েছেন। এস্কিলাস পাতাল থেকে অন্য কোথাও যাবেন, তো পাতালে সহকবি কে হবেন? এর মধ্যে ইউরিপিডিস মারা গেছেন, তিনি হতে পারেন। এই খবরে মানুষ দুঃখিত। ইউরিপিডিসের মতো নাট্যকার হবে সভাকবি? ছি ছি ছি। কিন্তু খবর এলো সফোক্লিসও মারা গেছেন, তাহলে পাতালের সভাকবি অবশ্যই হবেন সফোক্লিস, ইউরিপিডিস নন। এই কাহিনী দিয়ে কমেডি বানিয়ে ফেললেন অ্যারিস্টোফানিস, মঞ্চে আনলেন। সক্রেটিস গেলেন নাটক দেখতে। তিনি শুনছেন ইউরিপিডিসকে নিয়ে নাটক, তাই তিনি দেখতে গেছেন। নাটক দেখে তিনি নাট্যকার অ্যারিস্টোফানিসের উপর ছি করতে লাগলেন। মরার পরে ওরা ইউরিপিডিসকে ব্যঙ্গ করে লিখেছেন। নাটকে দেখিয়ে দিয়েছে সফোক্লিসের পাতালে গিয়েও ইউরিপিডিসকে হারিয়ে দিয়েছেন। মানুষ যাতে ভুলেও কোনো দিন ইউরিপিডিসকে বড় নাট্যকার না ভাবে, সেটি নিশ্চিত করে দিয়েছে এই নাটক। মন খারাপ নিয়ে বাড়ি ফিরে সক্রেটিস সুসংবাদ পেলেন, জেনথিপির 2য় সন্তানের জন্ম দিয়েছে। এটিও ছেলে। এবার ছেলের নাম সক্রেটিসের বাবার নামে রাখা হলো সফ্রনিকাস। একই ভুল দ্বিতীয়বার করা জ্ঞানের পরিচয় নেয়। মিন্ডার। সক্রেটিস ভেবেছিলেন তিনি কোনো দিন নেতা হবেন না, তবু তাকে নেতা হতে হলো।
ছোটোখাটো নেতা নয়, তিনি একেবারে সংসদের প্রধান হয়ে গেলেন। তিনি নেতা হলেন অ্যাথেন্সের গণতন্ত্রের অদ্ভুত নিয়মের কারণে। এখানে প্রতিদিন লটারি করে একজন সংসদের নেতা হন। লটারির গুণে একদিনের জন্য নেতা হয়ে গেলেন সক্রেটিস। তিনি ভেবেছিলেন কোনো রকমের চামে চিকনে দিনটা পার করে দেবেন, কিন্তু সেটি হলো না। অনিচ্ছাকৃতভাবে তিনি পড়লেন বিরাট ঝামেলায়। সংসদে মামলা এসেছে, মামলার সিদ্ধান্ত নিতে হবে তাকে। তার মানে তিনি একাধারে নেতা এবং বিচারক, দুটোই তার অপছন্দের কাজ। তিনি বিষণ্ণ বদনের মামলার বিবরণ শুনছেন। অদ্ভুত এক মামলা। অ্যাথেন্সের নৌবাহিনী এক ভয়াবহ যুদ্ধে স্পার্টার সাথে জিতে ফেরার পথে ঝড়ের কারণে তাদের অনেকগুলো জাহাজ ডুবে গেছে। সাগরে ডুবে মারা গেছে কিছু সেনা। তীব্র ঝড়ের কারণে মৃত সৈনিকদের লাশ আনা সম্ভব হয়নি, কিন্তু লাশ ফেলে আসা এখানে ভয়াবহ অপরাধ। সেই অপরাধে অ্যাথেন্সে ফেরা মাত্র গ্রেফতার করা হয়েছে ওই যুদ্ধের তরুণ সেনাপতিদের। 8 জন সেনাপতি ছিল, তাদের 2 জন পালিয়েছে। তারা বুঝতে পেরেছে যে ঘটনা খারাপ। বাকি 6 জন অ্যাথেন্সে ফিরেই আটক হয়েছে। এদের একজন হলো আসপাসিয়ার পুত্র প্যারিক্লিস নাম্বার 2। তাদেরকে বিচারের জন্য নিয়ে আসা হয়েছে সংসদে। আজকে সংসদের নেতা সক্রেটিস। তিনি বিচার করবেন যে সেনাপতিদের শাস্তি দেবেন নাকি ক্ষমা করে দেবেন। তুমুল আলোচনা চলছে, বিশাল বিতর্ক। লোকজন চিৎকার করে বলছে মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড। আটকে উঠলেন সক্রেটিস। ঝড়ের কারণে লাশ আনতে পারেনি বলে অ্যাথেন্সের সেনাপতিদের মৃত্যুদণ্ড চাইছে মানুষ। চারিদিকে বিপুল গোলমাল, সবাই মৃত্যুদণ্ড চাইছে। তিনি ভাবছেন মানুষের অ্যাথেন্সের এত অবিবেচক হলেও কি করে। এমনিতেই যুদ্ধ, প্লেগে অ্যাথেন্সে যুবক ছেলে কমে গেছে। এখন সেরা যোদ্ধাদের বিনা দোষে মেরে ফেলবে। মানুষ এত অবিবেচক। এই তরুণদের সক্রেটিস ভালোবাসেন। তিনি তাদের সুন্দর জীবনের স্বপ্ন দেখান। তিনি বললেন, না, কিছুতেই নয়, আমি নেতা থাকতে এই তরুণ ছেলেদের বিনা দোষে মারতে দেব না। সক্রেটিসের বাধার কারণে সেদিন আর বিচার শেষ হলো না। পরদিন সক্রেটিসের সংসদের নেতা নাই, বাধা দেওয়ারও কেউ নেই। পরদিন বিচার করে সেনাপতিদের মৃত্যুদণ্ড দেওয়া হলো। মেরে ফেলা হলো অ্যাথেন্সের শ্রেষ্ঠ তরুণ যোদ্ধাদের। চোখের পানি মুছতে মুছতে সক্রেটিস বললেন, এভাবে তরুণদের মেরে ফেললে যুদ্ধে চূড়ান্ত পরাজিত হতে বেশি দিন লাগবে না। তার 2 বছরের মধ্যেই এক সন্ধ্যায় আবছা আলোয় খবর এলো অ্যাথেন্স হেরে গেছে। 25 বছর ধরে যুদ্ধের পর জিতে গেল স্পার্টা। পেলোপেনেসিস যুদ্ধ শেষ হলো। অ্যাথেন্সের দেয়াল ভেঙে নগরে ঢুকলো স্পার্টানদের নেতা লাইসেন্ডার। পৃথিবীর সবচেয়ে সুন্দর শহর এখন তাদের হাতে। তারা চাইলে পুড়িয়ে ছারখার করে দিতে পারবে অ্যাথেন্স, কিন্তু এত চমৎকার নগর তারা ধ্বংস করলো না। তারা মানুষ মারবে না, বাড়িঘর পোড়াবে না, সব আগের মতোই থাকবে, শুধু গণতন্ত্র থাকবে না। যত নষ্টের মূল হলো গণতন্ত্র। তাই আজ থেকে গণতন্ত্র বাতিল। স্পার্টার নেতারা তাদের পছন্দের 30 জনের একটি কমিটি করে বলল, আজ থেকে এরাই অ্যাথেন্সের শাসক। আর কোনো ভোটাভুটি নেই, গণতন্ত্রের খেলনাপাতি সব বন্ধ। অ্যাথেন্স শহরের চারিদিকে সুরক্ষা দেওয়াল ভেঙে ফেলা হলো। বাতিল করা হলো অ্যাথেন্সের সেনাবাহিনী। অস্ত্র কেড়ে নিল সৈনিকদের, কৃষিকাজে পাঠিয়ে দেওয়া হলো। অ্যাথেন্সের সব যুদ্ধ জাহাজ দূরের দ্বীপে জিনিসপত্র পরিবহনের কাজে লাগিয়ে দিল। 30 জন একনায়ক একসাথে অ্যাথেন্সের রাজা হয়ে গেল। কি তাদের দাপট! তারা এতদিন গণতান্ত্রীদের অনেক জ্বালা সহ্য করেছে, এবার তারা দেখিয়ে দেবে শাসন কাকে বলে। তারা শুরু করলো ব্যাপক কর্মকাণ্ড। আজকে এই আদেশ, কালকে অন্যটা। তাদের নেতা হলো প্লেটোর মামা, নাম ক্রিটিয়াস। গণতন্ত্রের সর্বনাশ আর ক্রিটিয়াসের পৌষ মাস। সে গণতন্ত্রের সব নেতাদের নামে হুলিয়া জারি করলো, বন্দি করলো, অনেকে পালিয়ে গেল, তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করলো। শুরু করলো নিষ্ঠুর হত্যালীলা। যখন যাকে খুশি মেরে ফেলে, যাকে ইচ্ছা নির্বাসন দেয়। শুরু হলো অ্যাথেন্সের ইতিহাসের নিষ্ঠুরতম সময়। চামড়া ব্যবসায়ী গণতন্ত্রী নেতা এনিতাসের ঘর বাড়ি কারখানা সব কিছু বাজেয়াপ্ত করে নিল। 30 জন একনায়কের মধ্যে প্লেটোর আরেক মামাও আছেন, তার নাম কার্মিড। ক্রিটিয়াস ও কার্মিড সক্রেটিসের ছাত্র ছিলেন। যখন তারা ক্ষমতায় আসেনি, তারা সক্রেটিসের আড্ডাখানায় যেত আর সবার কাছে বলতো, আমরা সক্রেটিসের শিষ্য। 30 একনায়করা একটি বুদ্ধি করলো, অ্যাথেন্সের সব নামি দামি মানুষকে কাজে লাগাবে। মানি লোকেরা তাদের আদেশ মানতে শুরু করলো। সবাই বুঝবে তাদের অনেক ক্ষমতা, তাই সব নামি দামি লোকেকে তালিকায় করলো, কাজ দাও। সেই তালিকাতে সক্রেটিসও আছেন। ক্রিটিয়াস ডেকে পাঠালো সক্রেটিসকে। পত্রপাঠ যেন সক্রেটিস চলে আসেন। সক্রেটিসের প্রতি তার ভীষণ রাগ ছিল। কিছুদিন আগে সক্রেটিস তার চরিত্র নিয়ে ভীষণ বাজে কথা বলেছিল। সকলের সামনে তাকে শূকরের সাথে তুলনা করেছিল। এক সন্ধ্যায় একটি সিম্পোজিয়াম চলাকালে ক্রিটিয়াস নেশার ঘরে ইউথিমিয়াসের নামে একটি সুদর্শন তরুণকে বারবার জড়িয়ে ধরছিল। সক্রেটিসের মোটেই ভালো লাগেনি এই ব্যবহার।
তিনি সবার সামনে পিন দিয়ে বলেছিল, তুমি এমন করছো যেন একটি বাচ্চা শূকর পাথরের সাথে শরীর ঘষা দিচ্ছে। ক্রিটিয়াস হাসি দিয়ে থেমে গিয়েছিল। হাসি ঠাট্টায় শেষ হয়েছিল ঘটনা, কিন্তু ক্রিটিয়াস এই অপমান ভোলেনি। সে প্রতিশোধের আশায় ছিল, এখন প্রতিশোধ নেবে, তাই সক্রেটিসকে ডাকলো। সে সক্রেটিসকে আদেশ করলো, এক্ষুনি সালামিস দ্বীপে চলে যাও, সেখানে লিওন নামে এক ধনী লোককে আটক করে নিয়ে আসো, তার টাকা সম্পত্তি সব বাজেয়াপ্ত করে আনো। সক্রেটিস ও আরও 4 জন, মোট 5 জন মিলে গ্রেফতার করতে হবে। এক্ষুনি সেনা নিয়ে বেরিয়ে যাও। সক্রেটিস ভালো করে ক্রিটিয়াসের দিকে তাকালেন। তার বিশ্বাস হচ্ছে না এ কি তার ছাত্র ক্রিটিয়াস। একজন নিরপরাধ মানুষকে গ্রেফতার করতে বলছে। সক্রেটিসের মতো বৃদ্ধকে এই কাজ করতে হবে? এই কাজ সক্রেটিস করতে পারেন না। তিনি বাড়ি চলে গেলেন। অন্য 4 জনকে আদেশ পালন করলো, কিন্তু সক্রেটিস অন্যায় আদেশ মানলেন না। বাড়ি ফিরেই সক্রেটিস খবর পেলেন জেনথিপি 3য় সন্তানের জন্ম দিয়েছেন। এটিও ছেলে। অ্যাথেন্স এখন ছেলে শিশু দরকার। সরকার বুড়ো বুড়িদের বাবা মা হতে উৎসাহ দিচ্ছেন। জেনথিপি 3য়বারের মতো মা হলেন। ছেলের নাম রাখা হলো মেনেসানোস। প্লেটো ভীষণ ক্ষুব্ধ। তার মামা এটি কি করলো? এটি কি কোনো শাসন? প্লেটোর রাজনীতি করার ইচ্ছাটাই চলে গেল। সে গণতন্ত্রকে তেমন পাত্তা দিত না। গণতন্ত্র হলো বাচালদের শাসন। বাচালরা বেশিরভাগ সময় মূর্খ হয়। প্লেটো ভাবত গণতন্ত্রের বদলে এক নায়করা ভালো শাসন করবে। তার মতে যোগ্য এক নায়কই সেরা শাসক। কিন্তু নিজের মামা ক্রিটিয়াস যখন এক নায়ক হলো, তখন প্লেটো ভুল ভাঙল। এক নায়ক যে কত খারাপ হতে পারে সেটি নিজের চোখে দেখল। নিজের এত ভালো মামাটা এমন হয়ে গেল কেন? তার মানে স্বৈরাচারীরা এক নায়ক ব্যবস্থাটা ভালো নয়। এটি ভালো মানুষকে খারাপ শাসক করে তোলে। প্লেটো ভাবছে গণতন্ত্র ভালো নয়, আবার এক নায়কও খারাপ। তাহলে দেশ চলবে কি করে? সে একটি সুন্দর নগরের স্বপ্ন দেখে। সে নগর সবাই সুখে থাকবে, কোনো দুঃখ কষ্ট থাকবে না, শৃঙ্খলা নিরাপত্তা সব থাকবে। সে যখনই সময় পায় সক্রেটিসের সাথে আলাপ করে একটি সুন্দর নগর কীভাবে বানানো যায়। প্লেটো সেই নগরের নাম দিল কালিপলি বা সুন্দর নগর। আসলে এই সুন্দর নগর হলো একটি আদর্শ রাষ্ট্রের চিন্তা। তো কে হতে পারে এই আদর্শ রাষ্ট্রের আদর্শ শাসক? গণতন্ত্র নাকি এক নায়ক? প্লেটো এই ব্যাপারে সক্রেটিসের সাথে পরামর্শ করে। সক্রেটিস বলেন, দার্শনিক বা জ্ঞান প্রেমিকরাই হলো সবচেয়ে ভালো মানুষ। দার্শনিক মানে যারা সত্যকে দর্শন করেছেন, সত্যকে নেড়েচেড়ে দেখেছেন, তাদের চেয়ে ভালো মানুষ আর নেই। তারা সাধারণত বিয়ে করেন না, বিয়ে করলেও তাদের মনে থাকে বৈরাগী স্বভাব। তারা নিঃস্বার্থ হয়। নিঃস্বার্থ দার্শনিকদের শাসনই সবচেয়ে ভালো শাসন। কথাটা প্লেটো পছন্দ হলো। দার্শনিকদের শাসন দরকার। যার হাতে অস্ত্র থাকবে সে শাসন করবে না, সে অন্যের আদেশ মানবে। তাহলে এই অস্ত্রের ব্যবহার সুন্দর হবে। সেনাপতিদের শাসন করবে না। সেনাপতিরা দার্শনিক রাজার অধীনে থেকে কাজ করবে। তাহলে আদর্শ রাষ্ট্র হবে। প্লেটো ভাবছে দার্শনিকদের শাসনে আদর্শ রাষ্ট্র সবকিছুতেই ন্যায় থাকবে। মানুষের ব্যক্তি জীবনে যেমন সবকিছুতে ন্যায় প্রয়োজন, তেমনি রাষ্ট্রের জন্য দরকার ন্যায়। রাষ্ট্রকেও হতে হবে ন্যায়পরায়ণ। সেটি তখনই সম্ভব যখন ছোটবেলা থেকে তরুণরা দার্শনিক বানানো যায়। সেজন্য স্কুল দরকার, বড়দের জন্য স্কুল। সক্রেটিস যদি একটি স্কুল দিতেন তাহলে মানুষ উপকার পেত, তরুণরা শিখতে পারত। সক্রেটিস যে সুন্দর জীবনের কথা বলেন, যুবকরা সেই সুন্দর জীবন পেত। একদিন ভয়ে ভয়ে সক্রেটিসকে বলেই ফেলল, আপনি একটি স্কুলের মতো কিছু দিলে ছাত্রদের অনেক উপকার হতো। হো হো করে হেসে উঠলেন সক্রেটিস। বললেন, আমার তো স্কুল আছে, সারা অ্যাথেন্সই তো আমার স্কুল। অ্যাথেন্সের প্রতিটি অলি গলি আমার স্কুল, প্রতিটি জিমনেশিয়াম আমার স্কুল, সিমনের দোকান আমার স্কুল। এত বিশাল স্কুলের এত ছাত্র ফেলে আমি এক ভবনে একটি স্কুল বানালে তাতে ছাত্রদের ক্ষতি হবে। প্লেটো বুঝলো সক্রেটিস সেই ধরনের মানুষ নন। তিনি মুক্ত, ধরা বাঁধা জীবন তার পছন্দ নয়। 30 এক নায়কের যন্ত্রণায় মানুষ ভীষণ ভীতিকর সময় কাটাচ্ছিল। ভাগ্য ভালো, এই ভয়ে শাসন বেশি দিন রইল না। প্লেটোর মামা ক্রিটিয়াস বেশি দিন ক্ষমতায় থাকতে পারল না। মাত্র 8 মাস পরে গণতন্ত্রের পক্ষে লোকজন দখল করল অ্যাথেন্স। এই দখলের নেতৃত্ব দিল এনিতাস। 30 এক নায়ক সবাই মারা গেল। আরেক দফা রক্তপাত হলো, আবার অনেক মৃত্যু হলো। অ্যাথেন্স আবার গণতন্ত্র ফিরে পেল। এখন নেতারা খুঁজছে অ্যাথেন্সের এই খারাপ সময়ের জন্য দায়ী কে। ছেলেদের নষ্ট করেছে কে? কে গণতন্ত্রকে বারবার হারিয়ে দিচ্ছে? কে দায়ী? কেন স্পার্টার সাথে হারলো অ্যাথেন্স? অ্যাথেন্স হেরেছে, তার কারণ এলসিবিয়াডিস। তার জন্যই বড় হার হয়েছিল সিসিলিতে। পরিণামে স্পার্টার সাথে চূড়ান্তভাবে হেরে গেছে। এই দুষ্ট এলসিবিয়াডিস কি? সে সক্রেটিসের শিষ্য। অ্যাথেন্সের আরেক দুষ্ট লোক ক্রিটিয়াস। সে কয়েক মাস ক্ষমতা থেকে গণতন্ত্রের নেতাদের কচুকাটা করেছে। তার মতো খারাপ লোক অ্যাথেন্সে গত কয়েকশো বছরে জন্মায়নি। সে কে? সেও সক্রেটিসের শিষ্য। তার মানে সক্রেটিসের শিষ্যরা অ্যাথেন্সের ধ্বংসের জন্য দায়ী। সকল নষ্টের গোড়া হলো সক্রেটিস। সেই আমাদের ছেলেদের নষ্ট করেছে। সক্রেটিসকে শিক্ষা দিতে হবে। সক্রেটিসকে শিক্ষা দিতে সবচেয়ে বেশি আগ্রহী হলো
অ্যানিতাস এখন বড় নেতা, নতুন গণতন্ত্রের সে একজন নীতি নির্ধারক। অ্যানিতাস অনেক দিন ধরে সক্রেটিসকে শিক্ষা দেওয়ার কথা ভাবছে, কিন্তু কাজ হচ্ছে না। সে নিজের টাকায় মেঘ নাটক অভিনয় করেছে অনেক জায়গায়। সক্রেটিসকে মানুষের কাছে খারাপ করে তুলতে যা যা করা সম্ভব সব করেছে সে। আবার মেঘ নাটকটি দেখাতে হবে মানুষকে, সবাই বুঝতে পারবে যে আমাদের খারাপ সময়ের জন্য সক্রেটিসই দায়ী। আজ সন্ধ্যায় অ্যাথেন্সে আবার মেঘ নাটকটি অভিনীত হবে। আবার সারা শহরে খবর ছড়িয়ে পড়েছে। এখন আর নাট্যকার এরিস্টোফানিস অভিনয় করবে না। সে বুঝতে পেরেছে সে ভুল লিখেছিল, কিন্তু তার কিচ্ছু করার নেই। নাটকের প্রযোজক হলো অ্যানিতাস নিজের টাকায় নাটকটি অভিনয় করায়। অ্যাথেন্সের বিভিন্ন পাড়ায় থিয়েটারে নিয়মিত অভিনয় করায়। প্লেটো নাটকটি দেখলো। নাটকে দেখানো হচ্ছে সক্রেটিস তার চিন্তার দোকানে বসে একটি ছেলেকে খারাপ করছে। ছেলেটি সক্রেটিসের শিক্ষায় নষ্ট হয়ে গেল, বাবাকে পিটালো, দেবতা জিউসকে ভুলে মেঘকে দেবতা মেনে নিল। অবশেষে ছেলেটি বাবা সক্রেটিসকে ঘরে আটকে আগুন দিয়ে দিল। কোনো মতে পালিয়ে বাঁচলো সক্রেটিস। এই দেখতে দেখতে থিয়েটারে বসেই কাঁদলো প্লেটো। মঞ্চে এরকমভাবে কেউ সক্রেটিসকে দেখাতে পারে? সেটি তার বিশ্বাসই হচ্ছে না। এমন মিথ্যা কথা মানুষ লিখতে পারে? এটি কি কোনো মানুষের কাজ? এই নাটক লিখেছে এরিস্টোফানিস, খুবই প্রতিভাধর নাট্যকার। তার মতো লেখক যদি এমন মিথ্যা নাটক লেখে, তাহলে অন্যদের কি অবস্থা? তো নাটক মানেই মিথ্যা, কবিতা মানেই বানানো। নাটক কবিতা সমাজের জন্য ক্ষতিকর। সক্রেটিসের মনে দেবতুল্য মানুষকে নিয়ে যদি এমন নাটক লেখে, তাহলে সাহিত্যকাররা পারে না এমন কোনো কিছু নেই। থিয়েটারে থেকে বের হয়ে প্লেটো বাড়ি ফিরে গেল না, সরাসরি সক্রেটিসের বাড়ি গেল। তার চোখ এখনও ছলছল করছে। সক্রেটিস আর জেন্তিপি দুজনেকেই তাকে দেখে চমকে উঠলেন। এই সন্ধ্যায় প্লেটো তাদের বাড়িতে এসেছে। নিশ্চয়ই ঘটনা সাংঘাতিক। সে অনেক প্রাঞ্চাঞ্চল্যতা ভরপুর একটি ছেলে, তার চোখে বিষাদ থাকে না। সেই ছেলে সন্ধ্যাবেলা কাঁদতে কাঁদতে সক্রেটিসের বাড়িতে এসেছে, মোটেই ভালো কথা নয়। জেন্তিপি এই ছেলেটিকে খুব পছন্দ করেন। তিনি জানেন এই ছেলেটি সক্রেটিসের সীমাহীন ভালোবাসে। জেন্তিপি প্লেটোকে জিজ্ঞেস করলো, তোমার চোখে পানি কেন? প্লেটো বলল, থিয়েটার থেকে এলাম। জেন্তিপি কিছু বুঝতে পারছে না। থিয়েটারে থেকে এলে কান্না করার কি আছে? তিনি ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলেন। সক্রেটিস বললেন, তার মানে হলো আজ প্লেটো মেঘ নাটকটি দেখেছে। এনিতাস আবার নাটকটি দেখাতে শুরু করেছে। সক্রেটিস মনে আছে প্রথমবার নাটকটি দেখে তিনিও কেঁদেছিলেন। জেরোফোন হাউমাউ করে কেঁদেছিল। এখন প্লেটো মতো একটি শান্ত ছেলেও কাঁদছে। প্লেটোর অবস্থা দেখে জেন্তিপির চোখও ছলছল করে উঠল। তিনি কান্না গোপন করতে চাচ্ছেন। সক্রেটিস দেখলেন এখানে থাকলে সম্মিলিত কান্না শুরু হয়ে যাবে। তার চেয়ে নাটক নিয়ে প্লেটোর মনের দুশ্চিন্তা দূর করতে কিছু করা যায়। সক্রেটিস বললেন, প্লেটো চলো একজন নাট্যকারের কাছে যাই। দুজনে বের হলো। নাট্যকারের নাম ইওন। ইদানিং খুব ভালো অভিনয় করছে। সে মঞ্চে উঠেই কান্নাকাটি শুরু করে। এমন হৃদয় বিদারক কান্না করে যে থিয়েটারে সকল দর্শক হাউমাউ করে কাঁদে। তাকে সবাই এখন বলে কান্না বাহার। কেঁদে কেঁদে সে ইদানিং পুরস্কারও জিতেছে। গতকাল অ্যাথেন্সের বাইরে ইপিডাভ্রো শহর থেকে ছেলে নাট্যকারের পুরস্কার নিয়ে এসেছে। সক্রেটিস তাকে বললেন, নাট্যকার, তুমি কি জানো তোমার কান্না কেমন করে দর্শকদের কাঁদায়? ইওন বলল, হ্যাঁ জানি তো। আমি মঞ্চে থেকে দেখি, আমি কাঁদি, আমাকে দেখে দর্শকরাও কাঁদে। এতে মনে মনে আমার খুব আনন্দ হয়। আমি খুব কায়দা করে ওদের কাঁদাই। এই কাঁদানোর জন্যই লোকে আমায় ডাকে। এই কাঁদিয়েই আমি পয়সা পাই। কান্না শেষে পয়সা হাতে নিয়ে আমি হাসি। প্লেটো বলল, বাহ নাট্যকার, তুমি খুব সহজে সত্যিকার বলেছো, ধন্যবাদ। তোমার এই কান্না বিলাস প্লেটোকে অনেক কিছু বুঝিয়ে দিল। তারা নাট্যকারকে ছেড়ে দিল। নিজেরা আলাপ শুরু করলো। আলাপের বিষয় কবিতা, নাটক, এসব দরকার আছে কি না। প্লেটো বলল, নাট্যকার ইওন খুব সৎ লোক। সে সত্য কথাটা বলেছে। কবিতা, নাটক এমনই। এগুলো মানে শুধুই মিথ্যা অভিনয়। সক্রেটিস বললেন, কবি সাহিত্যকদের নিয়ে আসলেই ঝামেলা। তারা মানুষদের উস্কে দিতে খোঁচা দেয়। দেখো হোমারের মতো মহান কবি তার ওডিসিসি কাব্যে কীরকম একটি বিশ্রী কাহিনী নিয়ে খোঁচা দিয়েছেন। তিনি লিখেছেন, সৌন্দর্যের দেবী আফ্রোদিতি তার স্বামী কর্মকার দেবতা হেফাস্টাসকে ভালোবাসে না। সে ভালোবাসে যুদ্ধের দেবতা আরিসকে। তার স্বামী তাদেরকে ধরার জন্য অনেক দিন তককে তককে ছিল। শেষ একদিন প্রেমিক প্রেমিকাকে লজ্জাকর অবস্থায় একসাথে ধরে অদ্ভুত এক লোহার শিকলে দুজনকে আটকে সব দেবদেবীকে খবর দেয়। লজ্জাকার ইলঙ্গ অবস্থায় দুজনকে আটকে থাকতে দেখে সব দেবদেবী ঠাট্টা মস্করা শুরু করলো। এখন প্লেটো, তুমি বলো, এখানে হোমার কি বোঝাতে এই কাহিনী অডিসিসি বইতে লিখলেন? এতে কি কোনো শিক্ষা আছে? স্ত্রীর অবৈধ সম্পর্ক ধরার জন্য স্বামীকে ফাঁদ পাতাটা শেখানোর জন্যই কি এরকম কাহিনী লিখেছেন হোমার? হোমারের মতো এমন মহান কবির যদি এই অবস্থা হয়, তাহলে অন্যরা কি লিখবে?
সেটি ভেবে দেখো। এ ধরনের লেখার কোনো দরকার আছে? অনেক রাত পর্যন্ত এসব নিয়ে আলাপ করলো সক্রেটিস আর প্লেটো। প্লেটো মনে মনে সিদ্ধান্ত নিল, আমার আদর্শ রাষ্ট্রে আমি কোনো নাট্যকার রাখবো না, কোনো কবি রাখবো না। শুধু এমন কবিরা থাকবে যারা শিক্ষামূলক লেখা লিখবে, তারা মিথ্যা কথা লেখে, যারা যুবকদের জন্য ক্ষতির কারণ লেখে। আদর্শ রাষ্ট্রে তাদের দরকার নেই, তাদের সব নির্বাসন দিয়ে দেওয়া হবে। মিথ্যাবাদী কবি, মিথ্যাবাদী নাট্যকার সবাইকে আদর্শ রাষ্ট্র থেকে চিরতরে বহিষ্কার করা হবে। যারা সত্য কথা লিখবে, ভালো কথা লিখবে, তারাই শুধু আদর্শ রাষ্ট্র থাকবে। প্লেটো ভাবছে এ কথা সক্রেটিসকে বলা যাবে না, সক্রেটিস রাজি হবে না। সক্রেটিস সব কিছুতেই মধ্যপন্থী, তিনি কোনো কিছুতেই চরম সিদ্ধান্ত নেয় না, তিনি কিছু করতে বাধ্য করেন না। কবি সাহিত্যকদের তাড়িয়ে দেওয়ার মতো এরকম কঠিন কথা সক্রেটিস মানবেন না। বাড়ি ফিরে একটি অদ্ভুত কাণ্ড করল প্লেটো। প্লেটোর বয়স 26। সে যত কবিতা আর নাটক লিখেছিল সব এনে উঠানে জড়ো করলো। এই বয়স পর্যন্ত সে যা কিছু লিখেছিল সব কিছু একত্র করলো, উঠানে পেপিরাসের বিশাল স্তূপ হয়ে গেল। বাড়ির লোকেরা কিছুই বুঝতে পারছে না ছেলে কি করছে, কিছু মনে হয় হারিয়ে গেছে, কোনো গুরুত্বপূর্ণ লেখা মনে হয় খুঁজছে। সবাইকে অবাক করে দিয়ে সেই পেপিরাসের স্তূপে আগুন জ্বালিয়ে দিল প্লেটো। সবাই হাই হাই করে উঠলো, সন্ধ্যার আধার আলো করে জ্বলে উঠল প্লেটোর এত বছরের লেখা। তার মা কাঁদছেন, ছেলে পাগল হয়ে গেল। বাবা বলছিল এই ছেলে একদিন হোমারের ছাড়িয়ে যাবে, একদিন সফোক্লিসের চেয়ে বড় নাট্যকার হবে, আর সেই ছেলে তার সব লেখা পুড়িয়ে দিল। সবাই আফসোস করছে, শুধু প্লেটো হাসছে, একটি শান্তির হাসি। সক্রেটিসের সাথে দেখা হওয়ার পর থেকেই তার নতুন জীবন শুরু হয়েছে। সে আর কোনোদিন কবিতা লিখবে না, নাটক লিখবে না। কবিতায় নাটকে মিথ্যা কথা লেখা থাকে, সে আর কিছুই লিখবে না। যদি কিছু লেখে সেটি হলো সক্রেটিসের মুখের কথা, সক্রেটিসের দর্শন, সেগুলো সব সত্য, কোনো মিথ্যা কিছু লিখবে না। রাতের আকাশ আলো করে জ্বলছে প্লেটোর লেখা সব কবিতা, পুড়ছে তার লেখা সব নাটক। অ্যাথেন্সের বাতাসে ভাসছে কবিতার পোড়ার গন্ধ। আগুনের শিখা ছুঁয়ে প্লেটো মনে মনে দৃঢ়ভাবে বলছে, পৃথিবীতে আর কোনো কবি থাকবে না, কোনো কবিতা থাকবে না, কোনো নাটক থাকবে না, কোনো নাট্যকারও থাকবে না। আমি যদি কোনোদিন একটি আদর্শ নগর তৈরি করতে পারি, সেই নগরে কোনো কবি থাকবে না, কোনো নাট্যকার থাকবে না। যারা বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলে, আমার নগরে তাদের কোনো স্থান হবে না। আমি সেই নগর থেকে সকল মিথ্যাবাদী কবি সাহিত্যকদের নির্বাসন দেব। এই সন্ধ্যা অ্যাথেন্সের নিকষ আধার ভাসিয়ে জ্বলছে অদ্ভুত এক আগুন। সেই আগুনে খড়কুটোর মতো পুড়ছে যাচ্ছে একজন কবি, মোমের মতো গলে যাচ্ছে একজন নাট্যকার, ছাই হয়ে যাচ্ছে পৃথিবীর সর্বকালের সেরা একজন সাহিত্যিক। আর সেই ছায়ে ভগ্ন স্তূপ থেকে জন্ম নিচ্ছে একজন সুকঠিন দার্শনিক, তার নাম প্লেটো। যারা উত্তম তারা নতুন নতুন ভাবনা নিয়ে কথা বলে, যারা মধ্যম তারা যা ঘটছে সেই ঘটনা নিয়ে কথা বলে, আর অধম তারা শুধু অন্য মানুষকে নিয়ে কথা বলে, গুজব বানায়। সক্রেটিস ভয়ঙ্কর রাগে ফুঁসছে এনিতাস। সে সক্রেটিসকে শিক্ষা দিতে জান প্রাণ দিয়ে চেষ্টা করছে, কিন্তু তার নিজের ছেলেই তার হয়ে দাঁড়িয়েছে ঘরের শত্রু বিভীষণ। সে বিশ্বাস করতে পারছে না তার ছেলে কি করে সক্রেটিসের ভক্ত হয়ে গেল। কোন জাদু বলে আদরের ছেলেটাকে পর্যন্ত বশ করে ফেললো ওই ছেলে ধরা সক্রেটিস। এনিতাস অনেক কষ্টের পরে একটু সুখের মুখ দেখেছে। স্বৈরাচাররা তার সব সম্পদ কেড়ে নিয়েছিল, এখন সবকিছু ফিরে পেয়েছে। অনেক নতুন নতুন সম্পত্তির মালিক হয়েছে, সে গণতন্ত্রের নেতা হয়ে গেছে। এখন তার সুখের সময়। চামড়ার ট্যানারির ব্যবসাও রমরমা। ট্যানারি চালায় তার ছেলে। ছেলেটি খুবই বুঝদার, বাবা মাকে ভক্তি করে, গুরুজনকে মান্য করে। এই বয়সে বাবার সংসারটা নিজের ঘাড়ে তুলে নিয়েছে। এমন হীরের টুকরো ছেলে অ্যাথেন্সে দেখাই যায় না। সেই ছেলে হঠাৎ করে সক্রেটিসের হাতে পড়ে চাইছে। অ্যানিতাস জন্য একেবারে বিনা মেঘে বজ্রপাত। ছেলেটাকে পর্যন্ত জাদুটনা করে ফেললো। সেদিন ভর দুপুরে ছেলে হঠাৎ বলল, বাবা আমার আর এই কাজ ভালো লাগে না, আমি পড়াশোনা করব, জ্ঞানী হতে চাই। এনিতাস বলল, পড়াশোনা করবি, খুবই ভালো কথা, তো একজন শিক্ষক দরকার। ভালো শিক্ষক তো এখন চোখেই পড়ে না, যে দু একজন আছে তারা নাকি অনেক পয়সা নেয়। যাক, তুই পয়সা নিয়ে ভাবিস না, একজন ভালো ওস্তাদ তালাশ করতে হবে। ছেলে এসে বলল, না বাবা, আমার ওস্তাদ পয়সা নেবে না। পয়সা নেবে না তো কি নেবে? কিছুই নেবে না, ধুর বলদ, এমন মানুষ পৃথিবীতে নাই। সত্যি বাবা, এই ওস্তাদ কোনো পয়সা নেয় না, তাই নাকি? কে এই বোকা ওস্তাদ? সক্রেটিস। ছেলের কথা শুনে এনিতাসের পায়ের নিচে থেকে মাটি সরে গিয়েছে। আমার ছেলে ব্যবসা বাদ দিয়ে সক্রেটিসের কাছে পড়াশোনা করতে চায়। এই পৃথিবীতে এনিতাস যে মানুষটিকে সবচেয়ে ঘৃণা করে সে হলো সক্রেটিস, আর তার ছেলে তাকেই বেছে নিয়েছে শিক্ষক হিসেবে। সক্রেটিস তার নিজের ছেলেকেও সম্মোহিত করে ফেলেছে। কি সাংঘাতিক! এতদিন ছিল গণতন্ত্রের শত্রু, এখন তো পরিবারের শত্রু হয়ে গেল। এনিতাস ছেলেকে বলল, সক্রেটিস নামও যদি তোর মুখে আমি কোনোদিন শুনি তাহলে তোমার চামড়া তুলে ফেলবো।
আমার চামড়া কারবার, আমি তোমার আর সক্রেটিসের দুজনের চামড়া দিয়ে ব্যবসা করব। কেন বাবা? সক্রেটিস তো খুব ভালো মানুষ। উনি নৌকায় করে এলসাস নদীতে ভেসে ভেসে গল্প করেন, নদীর পানিতে পা ভিজিয়ে কি মিষ্টি করে কথা বলেন। প্রতিদিন আমাদের ট্যানারি পাশে নদী দিয়ে ছেলেদের নিয়ে ভেসে যান। এমন রসিক, এমন মজার মানুষ অ্যাথেন্স আর কেউ নেই। আমি দেখি, মুগ্ধ হয়ে দেখি। ইন্দাস বলল, তুই জানিস না, ও কোনো কাজ করে না। ওর সাথে যারা ঘোরে সব বড়লোকের ছেলে, তাদের কাজ করার দরকার নেই। ও সেসব ছেলেদের কুবুদ্ধি দেয়, গণতন্ত্রের বিরুদ্ধে ছেলেদের তৈরি করে। ওর ছাত্র ছিল এলসিবিয়াডিস, ওর ছাত্র ছিল 30 একনায়কের নেতা ক্রিটিয়াস, যে আমাদের সব কিছু কেড়ে নিয়েছে, রাস্তার ফকির বানিয়েছে। ও ঘরে ঘরে এলসিবিয়াডিস বানায়, ঘরে ঘরে ক্রিটিয়াস বানায়। না বাবা, উনি ভালো মানুষ, জীবন সুন্দরের কথা বলেন। ছেলেকে সজোরে একটু চট দিল অ্যানিতাস। বলল, তুই ওকে বেশি চিনিস না আমি বেশি চিনি? আর কোনোদিন ওর নামও নিবি না। পড়াশোনার দরকার নেই, তুই মন দিয়ে চামড়া ব্যবসা কর। ছেলে কাঁদতে কাঁদতে চলে গেল। কিছুদিনের মধ্যে দেখা গেল ছেলেটি চূড়ান্ত মাতাল হয়ে গেছে, কারো কথা শোনে না, বাবাকে আর একটুও মানে না, ব্যবসায় ধর কাছেও যায় না। সারা অ্যাথেন্সের সবচেয়ে খারাপ ছেলেদের একজন হয়ে গেছে অ্যানিতাসের ছেলে। ছেলে নষ্ট হয়ে যাওয়ার জন্য অ্যানিতাস দায়ী করলো সক্রেটিসকে। সে কেঁদে কেঁদে বলল, সক্রেটিস আমার জীবনের নেমেসিস, সে আমার ছেলেকেও নষ্ট করেছে। আমি প্রতিশোধ নেব, কঠিন প্রতিশোধ। আজ থেকে আমি হলাম সক্রেটিসের জীবনের নেমেসিস। প্রতিজ্ঞা করছি 3 মাসের মধ্যে আমি সক্রেটিসকে অ্যাথেন্স থেকে বিদায় করব। আর দেরি নয়, আমি এখনই মামলা করব। সে মানুষের সাথে কথা বলতে শুরু করলো। গণতন্ত্রের নেতারা একমত যে সক্রেটিস একজন খারাপ মানুষ, তার বিচার করা উচিত, কিন্তু কেউই নিশ্চিত নয় যে বিচারে তার শাস্তি হবেই। তার বিরুদ্ধে সরাসরি কোনো প্রমাণ নেই। তাছাড়া সক্রেটিস খুবই জনপ্রিয়, তরুণ ছেলেরা তাকে ভালোবাসে। যেন তেনভাবে তাকে মামলায় ফাঁসানো যাবে না। তার জন্য ভীষণ প্যাচের জাল বিছাতে হবে। জালটা ঠিকমতো ফেলে তারপর মামলা করতে হবে। তারা দল বেঁধে মানুষকে ডেকে ডেকে বলতে শুরু করলো, সক্রেটিস আমাদের ছেলেদের এথিকস বা নৈতিকতার নামে বাজে জিনিস শেখাচ্ছে, মা বাবাকে অপমান করতে শেখাচ্ছে, গুরুজনকে অপমান করতে শেখাচ্ছে। ও স্পার্টার চর, ও অ্যাথেন্সের ভালো ভালো ছেলে স্পার্টার চর বানাচ্ছে। আমাদের সোনার টুকরা বাচ্চাদের ধর্ম থেকে দূরে নিয়ে যাচ্ছে, দেবতাদের অপমান করতে বলছে। সক্রেটিসের মুখ বন্ধ করতে হবে, চিরতরে ওকে থামিয়ে দিতে হবে। এমন শাস্তি দিতে হবে যেন অ্যাথেন্স আর কেউ কোনোদিন এই কাজ করতে সাহস না পায়। ভয়ঙ্কর গুজব শুরু হলো অ্যাথেন্সে সক্রেটিসের নামে। মিডিয়া ট্রায়াল হিসেবে অনেক দিন ধরে চলছে মেঘ নাটক। ধীরে ধীরে মানুষ বিশ্বাস করতে শুরু করছে যে সক্রেটিসের বিচার হওয়া দরকার। স্পার্টার কাছে হেরে যাওয়ার পর একনায়কদের অত্যাচারে জর্জরিত মানুষ কিছুদিন হলো গণতন্ত্রের ফিরে পেয়েছে। গত কয়েক বছর তাদের জীবনে অনেক কষ্ট গিয়েছে, সবার ঘরেই কেউ না কেউ মারা গেছে। এই দুর্ভোগের জন্য কাউকে দায়ী করতে পারলে মনের ঝাল মিটবে। মনের শান্তির জন্য একজন বলি পাঠা দরকার, আর সেটির জন্য অ্যাথেন্সের সবচেয়ে সহজ টার্গেট হলেন সক্রেটিস। তার চেয়ে মজার কথা হলো, সক্রেটিসকে কোনোদিন কারো উপর প্রতিশোধ নেননি। তিনি সবাইকে ক্ষমা করে দেয়, নিজে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, তবুও অন্যের ক্ষতি করেন না। হাসি মুখে বলেন, জ্ঞান নেই বলে এমন করে, সঠিক ব্যাপারটা জানলে এমন করবে না। এই লোকের অন্যের ক্ষতি করার ইচ্ছাই নেই। তিনি ক্ষমা পুরুষ, সবাইকে ক্ষমা করে দেন। তিনি নীলকণ্ঠ বিষ নিজে খেয়ে সবাইকে সুখী রাখেন। এরকম ক্ষমা কুমারকে আঘাত করলে কোনো সমস্যা নেই, এর নামে মামলা করলে কোনো সমস্যা নেই। মামলা একা করলে হবে না, কয়েকজন মিলে করতে হবে। এনিতাস আগুরায় গিয়ে খুঁজে বের করলো একজন কবিকে। কবির নাম মেলিতাস। সে মেলিতাসকে ডেকে চুপি চুপি বলল, শোনো কবি, তোমাদের দিন শেষ। সক্রেটিস ঠিক করেছে কবিদের নির্বাসন দিয়ে দিবে। মেলিতাস বলল, মানে কি? সক্রেটিস কবিদের নির্বাসন দেবে কিভাবে? সে তো নেতা নয়। নেতা নয়, কিন্তু বাচ্চা ছেলেদের খেপিয়ে তুলেছে, যুবক ছেলেরা খেপে উঠছে। তুমি প্লেটোকে চেনো? প্লেটোকে চেনে না এমন কেউ অ্যাথেন্সে আছে? দেখো, প্লেটো ছেলেটা কত ও প্রতিভাবান। ছেলেটা কবি হতো, নাট্যকার হতো, কিন্তু সক্রেটিস তাকে এমন কান পড়া দিয়েছে সে আর কবিদের নামও শুনতে পারে না। সে বলে কবিদের নির্বাসন দেবে। তাই নাকি? তবে আর বলছি কি, তাই ওকে সরাতে হবে, ঝেঁটে ফেলতে হবে অ্যাথেন্স থেকে। কিভাবে? মামলা করে। কে মামলা করবে? তুমি করবে? আমি? হ্যাঁ তুমি। তোমার মতো বড় কবি কি অ্যাথেন্স আর আছে? কবিতায় বাঁচাতে হবে। আমি কি পারবো? আমার ভয় লাগে। সক্রেটিসকে ছেলেরা অনেক পছন্দ করে, ওর সাথে কত ছেলে পেলে ঘোরে। ভয় পাচ্ছ কেন? তুমি তো একলা মামলা করবে না, আমি আছি তোমার সাথে। শুধু আমি একলা নই, সাথে আরও কয়েকজন নেবে। সে হলো আমাদের বন্ধু লাইকন, বিখ্যাত বক্তা লাইকন। সে রাজি হবে? অবশ্যই রাজি হবে। এই মামলায় সক্রেটিসকে সাজা দিতে পারলে 3জনই বিখ্যাত হয়ে যাব। সবাই বলবো 3জন অ্যাথেন্সকে বাঁচিয়েছে, ওরাই সবচেয়ে দেশপ্রেমিক। আমরা বিরাট নেতা হয়ে যাব, লোকে বুঝবে আমাদের ক্ষমতা, আমরা কি করতে পারি সেটা জেনে যাবে। আমরা ভোটে দাঁড়াবো, ভোটে জিতবো। 3জন মিলে আগামী সপ্তাহেই মামলা করব। মেলিতাস বলল, তো মামলার অভিযোগ হলো সক্রেটিস কবিদের নির্বাসন দিতে চায়, তাই তো?
রাগে দাঁত কড়মড় করে উঠল এনিতাস। মেলিতাস তো একটি বোকাস্য বোকা, মহাবোকা, কিচ্ছু বোঝে না। এনিতাস বলল, আরে কবিদের কথা আমি তোমার কাছে বললাম, এটি সক্রেটিস কোনোদিন বলেনি। প্লেটো বন্ধুদের সাথে আলাপে বসেছে, এইসব অভিযোগে মামলা দিলে সক্রেটিস কিছুই হবে না। তাহলে অভিযোগটা কি? এমন কিছু বলতে হবে যাতে সারা অ্যাথেন্স মানুষ ওর বিরুদ্ধে যায়। বলতে হবে ও দেবতা মানে না, ও দেবতাদের নামে নিন্দা করে। এটা তো মিথ্যা, আমি তো সক্রেটিসকে দেবতাদের নিন্দা করতে শুনিনি। এমন ডাহা মিথ্যা কথা দিয়ে আমি মামলা করব না, আমি কবি, কবিরা মিথ্যা বলে না। এনিতাস বলল, আমরাও মিথ্যা বলবো না, তুমি তো ঘটনাই জানো না, সেজন্য এমন মিথ্যা ভাবছো। ঘটনা হলো ওরা গোপনে গোপনে সিম্পোজিয়াম করে, সেখানে দেব দেবীর নামে গালাগালি করে, বলে আমরা যারা দেবতা মানি তারা নাকি সবাই বোকা, ওরা হলো জ্ঞানী। মেলিতাস তাকিয়ে রইল, সে ঠিক বিশ্বাস করতে বলে মনে হচ্ছে না। এনিতাস বলল, তুমি তো বলেছো সক্রেটিস তোমাকে অপমান করেছে। মেলিতাস বলল, আমি এক সন্ধ্যায় লেকাবিথোস পাহাড়ের উপর গল্প করছি, সক্রেটিস এলো, সাথে তার বন্ধু কৃত, আমাকে কত মানুষের সামনে অপমান করে গেল। আমি নাকি আমার কবিতাই বুঝি না, সেই থেকে ছেলেটা আমাকে নিয়ে হাসাহাসি করে। এনিতাস বলল, ছি ছি ছি, তোমার মতো কবিকে নিয়ে বাচ্চা ছেলেরা হাসাহাসি করে? এর জন্য দায়ী কে? সক্রেটিস। এই তো বুঝেছ, ও ছেলেদের নষ্ট করে ফেললো, ও আমার নিজের ছেলেকেও নষ্ট করেছে, ওর জন্য আমার ছেলে মাতাল হয়ে গেছে। আচ্ছা ওসব বাদ দাও, তুমি গত কয়েক বছর অ্যাথেন্সের সবচেয়ে খারাপ কয়েকটা ছেলের নাম বলো। মেলিতাস চিন্তা করে বলল, সবচেয়ে খারাপ ছিল ক্রিটিয়াস, এরপর এলসিবিয়াডিস, এরপর তাকে আর বলতে দিল না। এনিতাস বলল, এটাই যথেষ্ট, তুমি বুদ্ধিমান লোক, তুমি সবচেয়ে খারাপ দুজন মানুষের নাম বললে, ক্রিটিয়াস আর এলসিবিয়াডিস। তুমি অ্যাথেন্সে যাকে ইচ্ছা জিজ্ঞেস করো, সবাই এই দুজনের নামই বলবে। এবার বলো, এদের নষ্ট করলো কে? কে এদের শিক্ষক? সক্রেটিস। তার মানে সক্রেটিস ছেলেদের নষ্ট করেছে। আজ যারা গণতন্ত্রের বিরোধী সবাই গুরু হলেন সক্রেটিস। সে যদি থাকে তাহলে ঘরে ঘরে জন্ম নেবে ক্রিটিয়াস, ঘরে ঘরে আসবে এলসিবিয়াডিস। তাই এটি বন্ধ করতে হবে, সক্রেটিসকে অ্যাথেন্স থেকে সরিয়ে নিতে হবে। মেলিতাস বলল, ঠিক আছে, এই মামলা আমি করব। সে যুবকদের নষ্ট করছে, যুবক ছেলেরা আমার কবিতা নিয়ে হাসাহাসি করছে, এটি সত্য। কবিরা সত্য জিনিস নিয়ে মামলা করতে পারে। এনিতাস বলল, এই তো বুঝেছ, তবে আমরা আদালতে কবিদের ব্যাপারে বলবো না। আদালতে মানুষ কি কবিতা পড়ে? একজন কবিকে নিয়ে হাসাহাসি করলে মানুষের কি আসা যায়? মানুষকে বলতে হবে অ্যাথেন্সের সব যুবককে নষ্ট করে সক্রেটিস। মানুষ যেন বোঝে সক্রেটিস অ্যাথেন্সে থাকলে তাদের ছেলেরা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, মামলা হবে, তুমি ব্যবস্থা করো, আমি সাথে আছি। এনিতাস বলল, আর একটু আছে, শুধু এই একটি অভিযোগ, শাস্তি কি হবে? বড়জোর জরিমানা, আর এই অভিযোগে জোরালো প্রমাণ নেই। আমরা বলবো যে সক্রেটিস ছেলেদের নষ্ট করেছে, আর অনেক ছেলে আদালতে দাঁড়িয়ে বলবে যে সক্রেটিস তাদের ভালো করেছে। এতে শাস্তি হবে না, শাস্তির জন্য অন্যরকম অভিযোগ লাগবে, কঠিন অভিযোগ। সেটি হলো সক্রেটিস দেবতা মানে না, এটি প্রমাণ করা যাবে। আমি প্রমাণ করে দেব যে ও যাদের সাথে মেশে তারা দেবতা বিদ্বেষী মানুষ। এই অভিযোগে কাজ হবে, নিশ্চিত মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড? এছাড়া আর কি? এটি বেশি হয়ে যায়। 70 বছরের বুড়ো মানুষ সক্রেটিস, তাকে একেবারে জানে মেরে ফেলার দরকার কি? তোমাদের কবিদের নিয়ে এই এক বিপদ, তোমরা বড় নরম। অ্যাথেন্সকে বাঁচাতে নরম হলে হবে না, শক্ত হতে হবে। আর কথা নয়, চলো লাইকনের কাছে যাই, তার বাড়ি অনেক দূরে, তাড়াতাড়ি পা চালাও। লাইকন মামলা করতে রাজি হবে? অবশ্যই হবে, তার ছেলেকে মেরে ফেলেছে এক নায়কেরা, সে ছেলে হত্যার প্রতিশোধ চায়, কঠিন প্রতিশোধ। কিন্তু প্রতিশোধ নেবে সক্রেটিসের দিয়ে? সক্রেটিস তো এক নায়ক ছিলেন না, সে নিজে এক নায়ক নয়, কিন্তু এক নায়কদের গুরু, প্রধান স্বৈরাচার ক্রিটিয়াসের শিক্ষক ছিল সক্রেটিস। এখন ক্রিটিয়াসকে পাওয়া যাবে না, পাওয়া যাবে সক্রেটিসকে, ওকে দিয়েই প্রতিশোধ নেবে লাইকন। তোমার কি মনে হয় লাইকন রাজি হবে না? মেলিতাস বলল, মনে হয় রাজি হবে, ছেলের মৃত্যু কেউ ভুলতে পারে না, সেটির কোনো রকম প্রতিশোধের কথা শুনলে যে কেউ রাজি হবে, লাইকনও রাজি হবে। এনিতাস বলল, লাইকনের ছেলে মারা গেছে, আর আমার ছেলে জীবিত থেকেও মৃত, সে এখন ঘোর মাতাল, মায়ের সাথে সারাদিন ঝগড়া করে, আজকে এরে মারে কালকে ওরে ধরে। এই সব কিছুর জন্য দায়ী সক্রেটিস, ওকে আমি শাস্তি দেবই দেব, মামলা করবই। কোন আদালত মামলা করবা? ফৌজদারি আদালতে? না, ধর্মীয় আদালতে, সরাসরি প্রতিশোধ নিতে, সেটি আসল জায়গা। প্যারিক্লিসের বন্ধুদের সেখানেই শাস্তি দেওয়া হয়েছে, সক্রেটিসকেও শাস্তি দেব।